আছে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা চলতরিৎ চ্যাপ্টারটা আরকি ফিজিক্স সেকেন্ড পেপারে চলতরিৎ চ্যাপ্টারটা শুরু করব। তো এই চ্যাপ্টারে হচ্ছে আমরা সেকেন্ড চ্যাপ্টারে দেখছিলাম যে ওইখানে স্থির তড়িৎ বা হচ্ছে স্ট্যাটিক চার্জ আরকি একটা পয়েন্ট একটা জায়গায় স্থির থাকতো এরকম চার্জ নিয়ে আমরা ম্যাক্সিমাম কাজগুলো করছি। এখন হচ্ছে ২টা পয়েন্টে ২টা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হবে এবং চার্জগুলো এই ২ পয়েন্টের মাঝখান দিয়ে চলাচল করবে। এই সকল টপিক নিয়ে আমরা আলোচনা করব। তফাৎ শুধু এতটুকুই। ঠিক আছে? তো চলতরিৎ চ্যাপ্টারটা হচ্ছে ইন্টার লেভেলের খুবই ইম্পোর্টেন্ট একটা চ্যাপ্টার। তো এর মধ্যে পড়ার মতো শুরু করার মতো অনেক কিছু টপিকই আছে। তবে সবথেকে মানে ইজি যে টপিকটা সেটা নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে? তো চলো তড়িৎ শুরু করার জন্য আমরা তো হচ্ছে তড়িৎ কি সেটাও জানতে হবে। তো চলো প্রথমে একটু তড়িতের সংজ্ঞা দেওয়া যাক। বা তড়িৎ প্রবাহটা কি আসলে? তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহটা হচ্ছে দুটি। আমি এটা যদি একদম মানে ব্যাখ্যা করে বলি মানে এটা সংজ্ঞা লেখার মতো না। তবে আমি জাস্ট যদি ব্যাখ্যা করে বলি যে দুটি ভিন্ন বা দুটি বিন্দুর মধ্যে যদি বিভব পার্থক্য থাকে, দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য থাকলে ওই দুই বিন্দুর আচ্ছা এটা এমনি আসলে এত হিজিবিজি না কইরা কাহিনী না করে একটা সহজ কথায় বলে যেটা মাথায় একেবারে গাইতে যাবো এটা হইছে চার্জ প্রবাহের হার সহজ কথা চার্জ প্রবাহের হার আধান প্রবাহের হার বা চার্জ প্রবাহের হারই হচ্ছে তড়িৎ প্রবাহ সহজ কথা ধর আমার কাছে দুইটা পয়েন্ট আছে দুইটা পয়েন্ট যে কোনো ভাবেই থাকতে পারে যে কোনো পথেই থাকতে পারে ইচ্ছা মতো মনটা চাই যেদিকে ইচ্ছে এদিকেই থাকতে পারে তো দুইটার মধ্যে যদি হচ্ছে দুইটা ভিন্ন বিভব অবস্থায় থাকে অর্থাৎ ভিএ আর একটা হচ্ছে ভিবি দুইটা পরস্পর সমান না দুইটা ভিন্ন ভিন্ন বিভব অবস্থায় আছে এখন গল্পটা কি যে আমি যদি ওই পয়েন্টে কোনো চার্জ থাকে চার্জগুলো কি করবে নেগেটিভ চার্জগুলো যদি কথা বলি যে ধরে নেও যে ভি এ এর মানটা হচ্ছে ভিবি থেকে বেশি নেগেটিভ ইলেকট্রনগুলোকে আমি লাল কালি দিয়ে প্রকাশ করি তখন ঘটবে কি ইলেকট্রনগুলো নিম্ন বিভবের অঞ্চল থেকে উচ্চ বিভবের অঞ্চল দিকে যাওয়া শুরু করবে আস্তে আস্তে ঠিক আছে যাওয়া শুরু করবে এবং তড়িৎ প্রবাহটা হবে কোন দিকে ঠিক তার উল্টা দিকে এটাকে যদি আমি ইলেকট্রন দিই এগুলো হচ্ছে ইলেকট্রন যাওয়া শুরু করছে কিন্তু তড়িৎ প্রবাহ হবে উচ্চ ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজের দিকে ঠিক আছে উল্টা দিকে যাওয়া শুরু করবে তড়িৎ প্রবাহের দিকটাকে আমরা ইলেকট্রন প্রবাহের উল্টা ধরে নিই ঠিক আছে তো উচ্চ থেকে নিম্ন ভোল্টেজের দিকে যাওয়া শুরু করবে যতক্ষণ না পর্যন্ত দুইটা বিন্দুর হচ্ছে বিভব সমান হয়ে যাচ্ছে এটাই হচ্ছে তড়িৎ প্রবাহ তাহলে চার্জ প্রবাহের হার ধরো হচ্ছে টি সেকেন্ডে যদি হচ্ছে কিউ চার্জ প্রবাহ হয় তাহলে প্রবাহের হার মানে কি এক সেকেন্ডে কতটুকু তাহলে এক সেকেন্ডে চার্জ প্রবাহ কতটুকু হচ্ছে কিউ বাই টি তাই না এটাই হচ্ছে মূলত আয়ের সূত্র অর্থাৎ আই সমান সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই টি তো আয়ের একক হচ্ছে কি যদি আমি ডাইরেক্ট এই দুইটা রাশির এককের সাপেক্ষে কল্পনা করতে চাই তাহলে চার্জের একক হচ্ছে কুলম্ব কুলম্ব পার সেকেন্ড অথবা এটার আর একটা সুন্দর নাম আছে সেটা হচ্ছে অ্যাম্পিয়ার যেটাকে ক্যাপিটাল এ দ্বারা প্রকাশ করে বা কোথাও কোথাও দেখবে হচ্ছে এ এম পি এরকম দ্বারাও প্রকাশ করতে পারে তো একটু দেখে নিই তো রেকর্ড হচ্ছে কিনা আদৌ হ্যাঁ হইতেছে আচ্ছা তো এটা গেল হচ্ছে তড়িৎ প্রবাহ এখন তড়িৎ প্রবাহ চলার পথে একটা বড় বাধা আছে সেই বাধাটা কি সেই বাধার নাম হচ্ছে রোধ রোধ হচ্ছে পরিবাহীর যে ধর্মের জন্য যে ধর্মের জন্য তার মধ্য দিয়ে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় আর আজকে হাতে লেখা এত খারাপ হয়ে যাচ্ছে কেন তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় সেটাই হচ্ছে ওই পরিবাহীর রোধ ঠিক আছে রোধের তো একক তোমরা আশা করি জানো 9-10 এ পড়ে আসছো রোধের একক হচ্ছে কি ওম যদি অনেকে এটাকে ওহম বলে তবে এটার বাংলা উচ্চারণ হচ্ছে ও অ্যাপোস্ট্রোফি ওম আর কি যাই হোক তো এটা হচ্ছে কয়েকটা জিনিসের উপর নির্ভর করে সেটা হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য পরিবাহীর দৈর্ঘ্য পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তাপমাত্রা আর হচ্ছে পদার্থের উপাদান এই কয়েকটা জিনিসের উপর নির্ভর করে আজকে আমরা সবগুলা টপিক নিয়ে আলোচনা করবো না আমরা জাস্ট হচ্ছে
মানে তাপ বা তাপমাত্রার সাথে রোদের কিরকম সম্পর্ক বা কিরকম চেঞ্জ হয় সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তাপমাত্রা ও রোধের সম্পর্ক। ঠিক আছে? আজকের খারাপ হাতে লেখার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কেন যে খারাপ হইতেছে নিজেও জানি না আসলে। এতদিন তো মোটামুটি ভালোই লেখছিল। আচ্ছা যাই হোক। আশা করি বুঝতে পারবা। যদি কোনো ডাক্তারের লেখা বুঝতে পারো তাহলে কংগ্রাচুলেশন, আমার হাতে লেখা তোমরা ইজিলি বুঝবে। ঠিক আছে? তো তাপমাত্রা ও রোদের সম্পর্ক। এটা খুব স্বাভাবিকভাবে একটু চিন্তা করো যে কোনো একটা পরিবাহীর মধ্যে যখন তড়িৎ প্রবাহ হয়, একটা তারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয়, যদি কখনো ধরে থাকো দেখবা হচ্ছে কিছুটা গরম হয়ে যায়। এটা কেন ঘটে? যখন একটা তারের মধ্য দিয়ে হচ্ছে তারের মধ্যে তো হচ্ছে তারের উপাদানগুলো থাকে। উপাদান হচ্ছে ধরো এগুলো হচ্ছে তার পরমাণুগুলো, অ্যাটমগুলা। ঠিক আছে? একটা পরিবাহী তার কেন পরিবাহী বলা হয় তাকে? পরিবাহী বলা হয় কারণ তার মধ্যে হচ্ছে অনেকগুলো মুক্ত ইলেকট্রন থাকে। মুক্ত ইলেকট্রন থাকে। যেটা হচ্ছে কোনো বিভব পার্থক্য যদি না পায় বা কোনো তাড়না না পায় ততক্ষণ পর্যন্ত ওগুলো হচ্ছে ওখানে ভাসমান থাকে আরকি। যেটাকে আমরা সঞ্চরণশীল ইলেকট্রনও বলতে পারি বা মুক্ত ইলেকট্রন নরমালি হয় সেটা আমরা বলে থাকি। তো ধরো আমি ২ প্রান্তে হচ্ছে ২ টা ভিন্ন বিভব পার্থক্য প্রয়োগ করলাম। এই পাশে ধরো হচ্ছে V1 দিলাম, এই পাশে V2 দিলাম। যেখানে হচ্ছে V1 is greater than V2। আচ্ছা উল্টা দিই যাতে আচ্ছা যাই হোক, একটা দিলেই হইছে আসলে। V1 is greater than V2 তখন কি করবে? ২ প্রান্তে একটা বিভব পার্থক্য তৈরি হইছে। ইলেকট্রনগুলা কি করবে? দেখো সাদাগুলা হচ্ছে এটমগুলা আর ইলেকট্রন হচ্ছে আলাদাই প্রকাশ করছি, ওটা ছোট বেশি। তো আমি জাস্ট হচ্ছে দ্বারাই প্রকাশ করে দিচ্ছি। ঠিক আছে? ইলেকট্রনগুলা কি করবে? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে হচ্ছে ধুমধাম যাওয়া শুরু করবে। এদিকে হচ্ছে ছুটা শুরু করবে। এদিকে ছুটা শুরু করবে। প্রত্যেকটাই ওইদিকে ছুটা শুরু করবে। এই যে এই বরাবর যাওয়ার চেষ্টা করবে, এই বরাবর সে যাওয়ার চেষ্টা করবে, এই বরাবর যাওয়ার চেষ্টা করবে, এই বরাবর যাওয়ার চেষ্টা করবে। তো ঘটবেটা কি? যখন হচ্ছে ইলেকট্রনগুলো যাওয়া শুরু করে, ইলেকট্রনও কিন্তু কি স্থায়ী মূল কণিকা না? মানে কিছুটা কণিকা আরকি। তারও একটা ভর আছে। ভরযুক্ত একটা কণিকা কিন্তু খুবই ক্ষুদ্র। তো ইলেকট্রনগুলো যখন হচ্ছে গতিশীল লাভ করছে বা গতিশক্তি লাভ করছে, V2 থেকে V1 এর দিকে যাওয়া শুরু করছে, উচ্চ বিভবের দিকে, সেই মুহূর্তে ঘটবে কি? এই ছোট পরমাণু বা ছোট যে কণিকাটা আছে সেটা হচ্ছে বড়, বড় যে এটম গুলো আছে তার সাথে কি সংঘর্ষে লিপ্ত হবে, রাইট? একটা আরেকটার সাথে হচ্ছে বাধা খাবে, সংঘর্ষ হবে। যার কারণে ঘটবেটা কি? যে ইলেকট্রনের যে গতিশক্তি ছিল, গতিশক্তিটা কিছুটা কি বাধাপ্রাপ্ত হয়েছে বা ক্ষয় হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বা কমে গেছে। এখন আমরা তো শক্তি সংরক্ষণশীলতা নীতি পড়ছি যে শক্তি শেষও হতে পারে না, ধ্বংসও হতে পারে না, নতুন করে তৈরি করা যায় না। শক্তি জাস্ট একরূপ থেকে অন্যরূপে রূপান্তরিত হয়। তাই তো? তার মানে ইলেকট্রনগুলো যখন গতিশীল ছিল, তার যে একটা গতিশক্তি ছিল, বাধা যখন খাইছে, তখন কি অবশ্যই গতিশক্তি যে হ্রাস পাইছে, ওই শক্তিটা অন্য কোনো শক্তিতে অবশ্যই রূপান্তর হইছে। এই যে এই মুহূর্তে বাধাটা খাচ্ছে, বাধা খাওয়ার কারণে গতিশক্তিটা যে হ্রাস পাইছে, এই হ্রাসকৃত গতিশক্তি হচ্ছে তাপ আকারে বের হয়ে যায়। ঠিক আছে? তাপ আকারে বের হয়ে যায়। এবং তুমি যত পরিমাণে হচ্ছে এই ২ প্রান্তে বিভব পার্থক্যটা বাড়ায় দিবা, গতিশক্তি তত বেশি হবে এবং হচ্ছে নির্গত তাপের পরিমাণ বা হচ্ছে সহজ কথা গতিশক্তির লসটাও তত বেশি হবে। এখন কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে রোধ হচ্ছে পরিবাহী যে ধর্মের জন্য তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয়। তাহলে এখানে কি তড়িৎ প্রবাহের মানে কি ইলেকট্রনের প্রবাহ না? এখানে দেখো তো যতই বিভব পার্থক্য আমি দিচ্ছি ততবারই কি আস্তে আস্তে কি বাধার পরিমাণটা বেড়ে যাচ্ছে কেন? গতিশক্তি বেশি হচ্ছে এবং হচ্ছে ইলেকট্রন ছুটোছুটিও বেড়ে যাচ্ছে। যার কারণে কি পরমাণুগুলোর সাথে তাদের সংঘর্ষ হওয়ার সম্ভাবনাটাও বেড়ে যাচ্ছে। রাইট? তার মানে কি ইলেকট্রনের প্রতি বাধার পরিমাণটাও বেড়ে যাচ্ছে। তাই না? তাহলে আমি বলতে পারি কি এর রোধও বেড়ে যাচ্ছে না? রোধ বেড়ে যাচ্ছে। রাইট? তো এখানে যে কাহিনীগুলো এত ব্যাখ্যা করলাম, এই জিনিসগুলো হচ্ছে তোমার খ নাম্বারে কাজে লাগতে পারে। যে রোধের সাথে তাপমাত্রার সাথে রোধের সম্পর্ক কি? ঠিক আছে? যে তুমি হচ্ছে যত পরিমাণে এখানে হচ্ছে তো আমি উল্টাটা বললাম যে হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি যত বেশি হচ্ছে, তত বেশি পরিমাণে হচ্ছে এই পরমাণুগুলোর সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। এখন যদি আমি তাপমাত্রার সাপেক্ষে বলি, ধরো এই জিনিসটার আমি তাপমাত্রা অধিক পরিমাণে বাড়ায় দিলাম। তাপমাত্রা বাড়ায় দিলাম। তাপমাত্রা হচ্ছে নরমাল থেকে ধরো নরমালি যতটুকু তড়িৎ প্রবাহ হইতো, যে গতিতে থাকতো, যে ইলেকট্রনগুলা ছিল, সেই ইলেকট্রনগুলা ধরো হচ্ছে স্বাভাবিকভাবে গতিশীল ছিল। ঠিক আছে? ইলেকট্রনগুলো গতিশীল ছিল। এদিকে ধরো যাচ্ছিল কোনো কারণে, মানে বিভব পার্থক্য প্রয়োগ করছি সুন্দর সুরসুর করে যাইতেছে। এখন আমি করলাম কি? এর চারপাশে হচ্ছে তাপমাত্রাটা বাড়ায় দিলাম। ঠিক আছে? ধরো আমি আগুনই লাগাই দিলাম। চারপাশে হচ্ছে তাপ দিলাম। ধরে নাও তাপ দিতেছে। ঠিক আছে? এখন এর আশেপাশেও কি অণু পরমাণুগুলো তো ছিলই অবশ্যই। বড়, বড় পরমাণু ওই ইলেকট্রন। যদিও দেখে মনে হইতেছে ইলেকট্রনগুলো সাইজে বড়, আসলে তা না। যাই হোক, তো বেশি আছে। এখন দেখো কি ঘটবে? আমি যদি তাপটা বাড়ায় দেই, ইলেকট্রন কি? ইলেকট্রনের শক্তির পরিমাণটা বেড়ে যাবে না? ইলেকট্রন আরো অতিরিক্ত শক্তি লাভ করবে। তার পাশাপাশি এখানে যে পরমাণুগুলো আছে, পরমাণুগুলোকে আস্তে, আস্তে একটু, একটু করে কাঁপতে শুরু করবে। রাইট? নিজের অবস্থান থেকে কাঁপতে শুরু করবে। তো ঘটবেটা কি তখন? যে আমি যেই মুহূর্তে তাপটা বাড়ায় দিছি, ইলেকট্রনের গতিশক্তিটাও বেড়ে গেছে। প্রত্যেকটা পরমাণুর সাথে হচ্ছে তাদের সংঘর্ষের পরিমাণটাও বেড়ে গেছে। এই যে কিছুক্ষণ আগে যা বলছিলাম আরকি।
যে ইলেকট্রন যত বেশি গতিশক্তি লাভ করবে, আশেপাশে থাকা যে বড়, বড় পরমাণুগুলো আছে তার সাথে তার সংঘর্ষ হওয়ার সম্ভাবনাটাও বেড়ে যাবে। তার মানে কি? ইলেকট্রনের বাধার পরিমাণটাও বেড়ে যাচ্ছে। সেই হিসেবে কি? আমি যতই টেম্পারেচারটা বাড়াচ্ছি, পরিবাহীর ক্ষেত্রে কি? রোধের মানটাও অবশ্যই বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে পরিবাহীর বৈশিষ্ট্য। ঠিক আছে? তবে অর্ধপরিবাহীর ক্ষেত্রে ঘটনাটা কিছুটা উল্টা হয়। অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীর ক্ষেত্রে দেখবা যে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত যদি তুমি টেম্পারেচারটা বাড়াও, তাহলে দেখবা রোধটা শুরুর দিকে কমে যাচ্ছে। এখন এই ঘটনা কেন ঘটে? যখন আমরা হচ্ছে সেমিকন্ডাক্টরটা পড়বো বা তোমরা যদি পড়ে থাকো, তাহলে অবশ্যই জানতে পারবা বা জেনে গেছো। ঠিক আছে? কিন্তু একটা নির্দিষ্ট সীমাটা যদি অতিক্রম করে তুমি যতই তাপমাত্রা বাড়াবা, এরপর তুমি যতই তাপমাত্রা বাড়াবা, রোধের মানটা সুরসুর করে বাড়তে শুরু করবে। ঠিক আছে? তখন সেটা হচ্ছে অপরিবাহীর মতো আচরণ করবে। ঠিক আছে? এই জিনিসগুলো তোমার হচ্ছে এমসিকিউতে মোটামুটি কাজে লাগবে। আর হচ্ছে এখানে যে কাহিনীটা উল্লেখ করলাম, খ নাম্বারে মাঝে মধ্যে আসে, এত বেশি ফ্রিকোয়েন্টলি আসে না আরকি। ঠিক আছে? আবার কিছু, কিছু পদার্থ আছে, কিছু পদার্থ অতি নিম্ন তাপমাত্রায় অতি নিম্ন আচ্ছা একটু ১ মিনিট দাঁড়াও। উম আচ্ছা ঠিক আছে। তো যেটা বলতে চাচ্ছিলাম যে অতি নিম্ন আরে ধুর অতি নিম্ন তাপমাত্রায় কিছু পদার্থের রোধ প্রায় শূন্যের কাছাকাছি নেমে আসে। রোধ শূন্যের কাছে নেমে আসে। এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে অতিপরিবাহিতা। রোধ শূন্যে নেমে আসা মানে কি তার কোনো বাধাই নেই। তার পরিমাণ ক্ষমতা অতিরিক্ত বেড়ে যায়। তো এই ধরনের এই ঘটনাকে বলা হয় হচ্ছে অতিপরিবাহিতা বা সুপার কন্ডাক্টিভিটি এবং পদার্থকে বলা হয় অতিপরিবাহী পদার্থ বা সুপার কন্ডাক্টর। ঠিক আছে? এগুলো আমার এমসিকিউতে কাজে লাগবে। তো যাই হোক, তো এই তাপমাত্রার সাথে যে রোধের এরকম সম্পর্কটা ঘটতেছে, এই জিনিসটাকে যদি ম্যাথমেটিক্যালি প্রকাশ করতে হয়, তো সেই জন্য আমরা ইউজ করি হচ্ছে তাপের উষ্ণতা সহগ। উষ্ণতা সহগ যেটাকে হচ্ছে আলফা দ্বারা প্রকাশ করা হয়। এই জিনিসটা হচ্ছে ওই পদার্থের উপর নির্ভরশীল, পদার্থের উপাদানের উপর নির্ভরশীল। ঠিক আছে? তো এখানে আলফা হচ্ছে পদার্থের বা তাপের হচ্ছে উষ্ণতা সহগ। এটা যদি আমি এই সংজ্ঞা বলতে চাই যে 0 ডিগ্রি সেলসিয়াস হতে কোনো বস্তুর তাপমাত্রা কোনো বস্তুর তাপমাত্রা প্রতি একক বাড়ালে তার রোধের যে পরিবর্তন ঘটে তা হলো রোধের উষ্ণতা সহগ বা তাপের উষ্ণতা সহগ। আচ্ছা তাপের না ঠিক রোধের উষ্ণতা সহগ হবে এটা। ঠিক আছে? আচ্ছা যে পরিবর্তন ঘটে তা হচ্ছে রোধের যে পরিবর্তন ঘটে তা হচ্ছে ওই পরিবাহীর যেহেতু এটা হচ্ছে এই পদার্থের উপাদানের বৈশিষ্ট্য তো ওই পরিবাহীর উপাদানের উষ্ণতা সহগ বা রোধের উষ্ণতা সহগ বলা হয় আরকি। যাই হোক। উষ্ণতা সহগ বলে। তো সংজ্ঞা হয়তো ভুলভাল থাকতেও পারে, বইটা একটু পড়ে নিও। ঠিক আছে? আমি সংজ্ঞার মধ্যে খুবই কাঁচা। যাই হোক। তো এই জিনিসটাকে যদি ম্যাথমেটিক্যালি প্রকাশ করতে হয়, ধরো হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসে কোনো একটা বস্তুর উপাদানের রোধ হচ্ছে আর নট দিলাম যাও। আহ, পরে হচ্ছে ধরো হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াসে সেই রোধটা হচ্ছে আর থিটা এবং পদার্থের যদি উষ্ণতা সহগ আলফা হয় তাহলে লেখা যায় যে আর নট ইকুয়ালস টু হচ্ছে সরি আর থিটা ইকুয়ালস টু হচ্ছে আর নট ইন্টু 1 প্লাস আলফা ইন্টু থিটা। ঠিক আছে? এটা হচ্ছে তার সম্পর্ক বা সূত্রটা। যেখান থেকে তুমি যদি চাও ইচ্ছা করলে আর থিটা সরি আলফাটাও বের করতে পারো। আলফাটা হবে কি? আর আর থিটা মাইনাস আর নট, আর থিটা মাইনাস আর নট ডিভাইডেড বাই হচ্ছে আর নট থিটা। ঠিক আছে? এখানে
আলফা এর একক, আমি যদি একদম সহজ কথায় বলি, আলফা এর একক হচ্ছে থিটা এর এককের ইনভার্স, VERSE। ঠিক আছে? ইনভার্স। মানে সহজ কথা, যদি থিটা এর একক ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে আলফা এর একক হবে, আচ্ছা, এটাই সেলসিয়াস টু দি পাওয়ার -1, বা হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস, যেটাই বলতে পারো। আরে দূর কি লাগতেছে, পার ডিগ্রি সেলসিয়াস। যদি হচ্ছে থিটার মান যদি ডিগ্রি ফারেনহাইট হয়, তাহলে আলফার একক হবে পার ডিগ্রি ফারেনহাইট। ডিগ্রিটা লেখা কেমনে, এটা তো ভুলে গেছি। আচ্ছা হ্যাঁ, যাই হোক ওভাবে লিখে দিই, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1 অথবা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স 1। আবার যদি থিটার মান হচ্ছে কেলভিন থাকে, তাহলে আলফার একক হবে কেলভিন ইনভার্স 1। ঠিক আছে? এবার কয়েকটা জিনিস একটু মনে রাখবা। পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে কি রোধ অবশ্যই বাড়তে হবে, তাই না? তাহলে এই অনুসারে আলফার মানটা, যদি রোধ বাড়তে হয় আর থিটার মানটা যদি বাড়তে হয়, তাহলে আলফার মানটা অবশ্যই পজিটিভ থাকতে হবে। তাহলে পরিবাহীর জন্য আলফার মানটা হবে পজিটিভ। কিন্তু অর্ধ পরিবাহীর ক্ষেত্রে একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত সেই আলফার মানটা হচ্ছে নেগেটিভ হয়। কারণ হচ্ছে একটা নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত বাড়ালে তার হচ্ছে মুক্ত ইলেকট্রনের পরিমাণ কিছু পরিমাণ বেড়ে যায়। যার কারণে হচ্ছে সেটা হচ্ছে পরিবাহীর মতো আচরণ করে আরকি। মানে রোধটা কমে যায়। যার কারণে হচ্ছে সে হচ্ছে প্লাসের জায়গায় হচ্ছে মাইনাস আনতে হয়, মানে রোধটা কমানো নির্দেশ করতে একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত, যার কারণে হচ্ছে আলফার মানটা নেগেটিভ চলে আসে। ঠিক আছে? এগুলো হচ্ছে অবজেক্টিভে কাজে লাগবে। তো এখানে তো এতটুকুই ছিল। চলো কিছু ম্যাথ করে আসি। দেখি ম্যাথগুলো বাকি কত নিচে গেছে গা এটা। কোত্থেকে শুরু হয়েছে বাবারে। আগে কিছু লিখছি তো আছে। যাই হোক, কোথায় আচ্ছা দেখি তো রেকর্ড হচ্ছে কিনা আগে। ওটা তো বেশি ইম্পর্টেন্ট। রেকর্ড হচ্ছে। ম্যাথগুলো কোথায় পাইছি। আচ্ছা, ওই যে এখানে একটা ছোটখাটো ম্যাথ আছে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা ম্যাঙ্গানিন, আচ্ছা এটা ম্যাঙ্গানিজ হবে, ম্যাঙ্গানিন কই থেকে আইলো রে ভাই? এটা বর্গীয় জ হবে আরকি। যাই হোক, ম্যাঙ্গানিজ আরকি, Mn, ধুরু, এটা তো ম্যাগনেসিয়াম আসছে। ম্যাঙ্গানিজ। তো বলছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাঙ্গানিজ তারের রোধ হচ্ছে 100 ওহম। 0 ডিগ্রি সেলসিয়াস মানে কিসের মান দেওয়া? আর নোট দেওয়া আছে হচ্ছে 100 ওহম। ঠিক আছে? এবং এটা কত তাপমাত্রায়? থিটা ইকুয়ালস টু তখন ছিল 0 ডিগ্রি সেলসিয়াস। এটা যেহেতু দরকার নেই, আর নোট যেহেতু দিছে এটা বুঝাই যাচ্ছে বাই ডিফল্ট এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। পরে বলছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর রোধ কত হবে? তার মানে হচ্ছে R30 বা আর থিটার, যখন থিটার মান যখন 30 ডিগ্রি, 30 ডিগ্রি কি সেলসিয়াস, তখন হচ্ছে R30 এর মানটা কত হবে, বা এটা মেনলি ছিল হচ্ছে আর থিটা আর কি, আর থিটার মানটা কত হবে সেটা জানতে চাওয়া হয়েছে। ম্যাঙ্গানিজ তারের হচ্ছে উষ্ণতা সহগটা দেওয়া আছে, আলফা ইকুয়ালস টু দেওয়া আছে 3 × 10⁻⁵ পার ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? এই যে আমি বলছিলাম না, এটার একক যা হবে এটার একক তার ইনভার্স হইতেই হবে, নয়তো ম্যাথ মেলাতে পারবে না। অলরাইট, তো আমি তো সবই জানি, তাহলে বসাই দিই সুন্দর করে। আর থিটা ইকুয়ালস টু হচ্ছে আর নট ইন্টু 1 প্লাস আলফা থিটা। আমি হচ্ছে ম্যাথগুলোতে প্রায় সময় কিছু ক্যালকুলেশন মিস্টেক হয়, যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। ঠিক আছে? 100 ইন্টু 1 প্লাস 3 × 10⁻⁵ ইন্টু থিটা কত রে? 30 ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রি সেলসিয়াস, আচ্ছা ডিগ্রি সেলসিয়াস আসলে কথা লেখার খুব একটা প্রয়োজন নাই। 30। ঠিক আছে? একটা জিনিস অবশ্যই মনে রাখবা, আলফার মান যা হবে, সরি থিটার মান যা হবে অবশ্যই আলফার মান তাই হতে হবে। বা মাঝে মধ্যে দেখবা যে আলফার মান দেওয়া পার ডিগ্রি সেলসিয়াস কিন্তু থিটার মান দেওয়া ধরো ডিগ্রি ফারেনহাইট বা ডিগ্রি কেলভিন, তখন অবশ্যই ওই থিটার মানটাকে আলফার যে এককটা আছে সেই অনুসারে কনভার্ট করে নিতে হবে, নয়তো বা হচ্ছে ম্যাথ মিলবে না। এটা যাতে খেয়াল থাকে, মাঝে মধ্যে এই জিনিসটা পেঁচায়। আচ্ছা চলো বসাই। 100 ইন্টু 1 প্লাস আলফা কত, 3 × 10⁻⁵ ইন্টু 30। আচ্ছা আসে 100.09। 100.09, খুব একটা বেশি বাড়ে নাই, বাট পারছে। ঠিক আছে? এটা আনসার। এগুলা গ নাম্বারে মাঝে মধ্যে দেয়, তবে ম্যাক্সিমাম টাইমে এই টাইপের কোয়েশ্চেন অবজেক্টিভে পাবা আরকি। ঠিক আছে? তো একটু চলো পেঁচাই। এই তো এসে পড়েছে। সুন্দর ম্যাথ। কালার চেঞ্জ করি। এখানে বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা কি লিখছি রে ভাই? আচ্ছা যাই হোক, এটা ও হবে মনে হয়। মানে 40 ডিগ্রিটা পরে হওয়ার কথা ছিল। যাই হোক, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি তারের কুণ্ডলীর রোধ যথাক্রমে 26 ওহম এবং 27.12 ওহম। এখানে একটা কাহিনী করছে কি? এখানে কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ কিন্তু দেওয়া নাই। 25 ডিগ্রি সেলসিয়াসে কত বলা আছে? 25 ডিগ্রি সেলসিয়াসের রোধটা হচ্ছে 26 ওহম। যখন টেম্পারেচারটা বাড়ায় 40 ডিগ্রি সেলসিয়াস করা হলো, তখন সেটা হয়ে গেছে হচ্ছে 27.12 ওহম। ঠিক আছে?
এবং ২ টার জন্য আবার থিটা ভিন্ন, ভিন্ন। ধরো এটার জন্য আমি থিটা 1 ধরলাম। থিটা 1 দেওয়া আছে হচ্ছে 25°C। এটার জন্য আমি থিটা 2 ধরলাম। সেটা দেওয়া আছে হচ্ছে 40°C। ঠিক আছে? যদি আমি ২ টা সেলসিয়াসে রাখি, অবশ্যই আলফার মান কিসে আসতে হবে? পার ডিগ্রি সেলসিয়াসে, রাইট? আচ্ছা। এখন বলছে কুণ্ডলীর তাপমাত্রা গুণাঙ্ক কত? কিন্তু আর নট কি তাই তো জানি না, তাই না? আর নটই তো জানি না। আমার আবার আলফাও বাই করতে হয়েছে সুন্দর করে। মগের মূল্য পাইছে। কিন্তু যদিও এটা ডাইরেক্ট কোনো সূত্র নাই, আমরা কিন্তু যে পরিচিত সূত্রটা আছে সেখান থেকে কিন্তু আমরা ইচ্ছা করলে আর নটটা প্রয়োজন ছাড়াই আলফা বের করে ফেলতে পারবো। তার মেইন কারণ কি জানো? আলফা হচ্ছে বস্তুর উপাদানের উপর নির্ভর করে। যেহেতু এখানে হচ্ছে কোনো জায়গায় কোনো উল্লেখ করা নাই যে ওই তারটা ভিন্ন ভিন্ন উপাদানের রোধটা দেওয়া আছে, আমরা ধরে নিব আলফা হচ্ছে এই ক্ষেত্রে কনস্ট্যান্ট, রাইট? যদি আলফা কনস্ট্যান্ট হয় তাহলে আমরা আর থিটার সূত্র কি পাইছিলাম? আর থিটা ছিল হচ্ছে আর নট ইন্টু 1 প্লাস আলফা থিটা। এখন আর যেহেতু এই ক্ষেত্রে তাপমাত্রার সাথে সম্পর্ক, তো 0°C তাপমাত্রায় দুটোটা যেহেতু একই উপাদানের, তার অবশ্যই 0°C তাপমাত্রা দুইটার ক্ষেত্রে আর নটের ভ্যালু সেম। ঠিক আছে? তার মানে আমি যদি হচ্ছে সূত্রগুলোকে এভাবে ইউজ করি যে প্রথমে 25 ডিগ্রির জন্য লিখি R25, তার জন্য আর নোটটা সেম থাকবে 1 প্লাস আলফা। এখন কি 25°C না? তাহলে থিটাও কি হবে? থিটা 1। এটা থিটা 1 দিয়ে দিলাম। তাহলে R25 ছিল হচ্ছে 26 ওহম। ঠিকই তো লিখছি নাকি? হ্যাঁ। আচ্ছা। আর নোট তো জানি না। 1 প্লাস আলফাও জানি না। আচ্ছা, থিটাটা আগে রাখি। থিটা ছিল 25, মানে 25 এর সাথে আলফা গুণ। এটাকে 1 নাম্বার ইকুয়েশন দাও। পরে আবার ইচ্ছা করলে 40টাও নিয়ে আসতে পারি। R40 ইকুয়ালস টু হচ্ছে আর নট ইন্টু 1 প্লাস আলফা থিটা 2। এটা কি এখানে কত ছিল? 27.12°C। 12 ওহম ইকুয়ালস টু হচ্ছে আর নট ইন্টু 1 প্লাস 40 আলফা। ঠিক আছে? এটাকে 2 নাম্বার দিলাম। এখন বলো 1 আর 2 দেখে কি করতে ইচ্ছা করতেছে? দুটোর ভাগ করে দিলেই হচ্ছে না? আর নট চলে যাচ্ছে, আর নটের কোনো ক্যাচাল নাই। তাহলে একটাকে আর একটা দ্বারা ভাগ করে, ধরো ইচ্ছা করলে বড়টাকে ছোট দ্বারা ভাগ করতে পারো। 2 কে 1 দ্বারা ভাগ, 2 কে 1 দ্বারা ভাগ যদি করি, তাহলে উপরে আসতেছে হচ্ছে কত ছিল? 27 না? হ্যাঁ, 27.12। নিচে সুন্দর করে আসতেছে হচ্ছে 26 ইকুয়ালস টু উপরে আসতেছে আর নট, আর কি লিখছি এটারে, আর নট ইন্টু 1 প্লাস 40 আলফা ছিল, আর নিচে ছিল আর নট ইন্টু 1 প্লাস 25 আলফা। আর নট সুন্দর করে কাটা। তাহলে এটাকে যদি ক্যালকুলেটরে বসাই, ডাইরেক্ট একটা কাজ করো, ডাইরেক্ট এটাকে ক্যালকুলেটরে বসায় দাও। আমারটা সিডব্লিউ ক্যালকুলেটর, তো চালাইতে বেশিক্ষণ টাইম লাগে, আবার তোমরা হচ্ছে পারলে স্কিপ করে সামনে চলে যেতে পারো। ওকে, নাহলে আমার সাথে বসে বসে করো। 26 ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস 40x ডিভাইডেড বাই 1 প্লাস 25x, 3.09 বা 3.1 দিতে পারো, ইন্টু 10⁻³ আমার আলফার আনসার এটা আসছে। যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাই দিও। ঠিক আছে? 10⁻³ বলো তো এটার একক কি আসবে? থিটা কি ছিল? ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা আসবে পার ডিগ্রি সেলসিয়াস। এটাই আমার সুন্দর করে আছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ এই টাইপের আন্ডারে। এই ম্যাথগুলো হচ্ছে ভালোভাবে, মানে এই টাইপের ম্যাথগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে? আচ্ছা, তো দেখি সামনে কি আছে। আচ্ছা, এটার জন্য আগে নতুন একটা টপিক পড়ে আসি চলো। ওদের উষ্ণতা শক গেল। এখন আসো, এটাকে এটা কি বলা যায়? জুলের তাপীয় সূত্র, সেগুলো আমরা দেখবো। ঠিক আছে? তবে তার আগে একটা ছোট একটা টপিক, ওই যে কিছুক্ষণ আগে এক্সপ্লেন করে আসলাম যে তড়িৎ প্রবাহের বা তাপ তড়িৎ প্রবাহের হচ্ছে তাপীয় ক্রিয়া, জানি কি জানি টপিক ছিল, তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া। ঠিক আছে? থার্মাল অ্যাক্টিভিটি অফ কারেন্ট। যাই হোক, ইংলিশটা সুন্দর করে কইতে পারছি কিনা জানি না। তো এই জিনিসটা কি ছিল? কিছুই না, যে শুরু থেকে এক্সপ্লেন করলাম না, যে হচ্ছে যখন কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রনগুলো যাওয়া শুরু করে, ধুমধাম যাওয়া শুরু করতেছে, তখন ঘটেটা কি? ইলেকট্রন তার গতিশীলতার কারণে তার চারপাশে যে পরমাণুগুলো আছে তার সাথে কি ঘটে? সংঘর্ষে লিপ্ত হয়। যে যেখানে যে ছোট ছোট বড় বড় পরমাণু আছে ইলেকট্রন থেকে সাইজে বড়, তার সাথে হচ্ছে সংঘর্ষে লিপ্ত হয়। তখন কি ঘটে? ইলেকট্রনের গতিশক্তি কিছুটা হ্রাস পায়। এই হ্রাসকৃত শক্তি কি হিসেবে বের হয়ে যায়? বের হওয়া শুরু করে তাপ হিসেবে বের হওয়া শুরু করে। ঠিক আছে? এটাকে বলা হয় তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া। এটা হচ্ছে বিজ্ঞানী জুল এই সম্পর্কে হচ্ছে প্রথম ব্যাখ্যা দিয়েছিলেন। তো জুলের তাপীয় ক্রিয়াও বলা হয় এটাকে।
এবং এই রিলেটেড হচ্ছে তিনি কয়েকটা সূত্র প্রদান করছিলেন। ধরো এই পরিবাহীর রোধ হচ্ছে আর এবং তড়িৎ প্রবাহটা হচ্ছে এইদিকে আই পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে। ঠিক আছে? এবং হচ্ছে আমরা একটা নির্দিষ্ট সময় বা হচ্ছে প্রবাহ একটা নির্দিষ্ট সময়ের জন্য এই ক্যালকুলেশন করতেছি। অর্থাৎ একটা নির্দিষ্ট টাইমে এই প্রবাহগুলো আমরা পর্যবেক্ষণ করতেছি। ঠিক আছে? বা এই ঘটনাটা পর্যবেক্ষণ করতেছি। তো এই ৩ টা প্যারামিটারের উপর ভিত্তি করে জুল হচ্ছে ৩ টা সূত্র প্রদান করছিলেন বা তাপীয় সূত্র। ঠিক আছে? তো চলো সামনে যাই। ৩ টা সূত্র দেখে চলো। প্রথম সূত্র হচ্ছে তড়িৎ প্রবাহের সূত্র যতটুকু মনে আছে। এটার নাম ছিল তড়িৎ প্রবাহের সূত্র মনে হয়। মানে এই ক্ষেত্রে হচ্ছে যদি পরিবাহীর রোধ ও টি অর্থাৎ হচ্ছে প্রবাহ কাল প্রবাহ কাল যদি কনস্ট্যান্ট থাকে কিছুক্ষণ আগে এই যে সংঘর্ষের কারণে যে তাপ বের হয়েছে না এই তাপ হিট একে আমরা এইচ দ্বারা প্রকাশ করি। তো যদি হচ্ছে পরিবাহীর উপাদানের রোধ এবং হচ্ছে প্রবাহকালটা কনস্ট্যান্ট থাকে তাহলে যে তাপটা উৎপন্ন হচ্ছে সেটা আসলে হচ্ছে যে তড়িৎ প্রবাহ হচ্ছে তার মধ্যে সে তড়িৎ প্রবাহের স্কোয়ারের সমানুপাতিক। এটাই তিনি বলছেন তার প্রথম সূত্রটা। এগুলো এক্সপেরিমেন্টাল সূত্র। ঠিক আছে? তাহলে আমি যদি সমানুপাতিক চিহ্ন তুলি এইচ ইকুয়ালস টু কে আসতেছে কে ইন্টু আই স্কোয়ার, রাইট? তাহলে আমি যদি অনেকগুলো একসাথে নিই অনেকগুলো নেই যেমন হচ্ছে বা এটাকে আমি যদি একটু চেঞ্জ করি এইচ বাই আই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে কে, তাই না? অর্থাৎ হচ্ছে এইচ বাই আই স্কোয়ারের অনুপাত সর্বদাই হচ্ছে একটা কনস্ট্যান্ট মান থাকবে। তাহলে সেই হিসেবে আমি যদি অনেকগুলো মান নিই যে এইচ ওয়ান ডিভাইডেড বাই আই ওয়ান স্কোয়ার সমান কি রাখতে পারি এইচ টু ডিভাইডেড বাই আই টু স্কোয়ার ইকুয়ালস টু কি রাখতে পারি এইচ থ্রি ডিভাইডেড বাই আই থ্রি স্কোয়ার। এভাবে হচ্ছে যাইতেই থাকবে একটা কনস্ট্যান্টের সমান হবে শেষ মুহূর্তে। ঠিক আছে? এটা হচ্ছে তার প্রথম সূত্রটা। এটার অ্যাপ্লিকেশন মানে সরাসরি ম্যাথমেটিক্সে বা হচ্ছে সিকিউ গুলাতে দেয় না, তবে এগুলার সম্মিলিত একটা প্রয়োগ আছে যেটা আমরা সামনে পাবো সেটা বেশি ইউজ হয়। তো দ্বিতীয় সূত্রে আসি। ধরো এটা হচ্ছে রোধের সূত্র। ঠিক আছে? রোধের সূত্রটা কি যে এই ক্ষেত্রে যদি তড়িৎ প্রবাহ অর্থাৎ আই এবং হচ্ছে আমরা যেই সময়ে তাপের যে উৎপাদন হচ্ছে সেটা পর্যবেক্ষণ করছি মানে যতটুকু সময়ের জন্য বা প্রবাহ যতটুকু তড়িৎ প্রবাহের জন্য বা যতটুকু সময় তড়িৎ প্রবাহ হচ্ছে তার জন্য যে আমরা পর্যবেক্ষণ করছি সেই পর্যবেক্ষণ কাল বা হচ্ছে প্রবাহ কাল টি যদি হচ্ছে কনস্ট্যান্ট থাকে বা কনস্ট্যান্ট ঠিক আসলে এটা কনস্ট্যান্ট বলাটা ভুল হচ্ছে যদি স্থির থাকে তাদেরকে যদি আমি স্থির রাখি আচ্ছা স্থির তা কনস্ট্যান্ট এক কথায় আসলে যদি স্থির থাকে যাই হোক কনস্ট্যান্ট বা স্থির কথা তো একই আসলে স্থির বা হচ্ছে সহজ কথা অপরিবর্তিত থাকে সব একই কথা অপরিবর্তিত থাকে তাহলে দেখবা যে যে তড়িৎ প্রবাহটা হচ্ছে সরি যে তাপটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে রোধের সমানুপাতিক। অর্থাৎ একটা তারের রোধ যত বেশি হবে ইলেকট্রনের বা তড়িৎ প্রবাহে বাধাও তত বেশি হবে উৎপন্ন তাপের পরিমাণও বেশি হবে। এটাই বোঝাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা সূত্র পাচ্ছি এইচ ওয়ান বাই আর ওয়ান ইকুয়ালস হচ্ছে এইচ টু ডিভাইডেড বাই আর টু ইকুয়ালস হচ্ছে এইচ থ্রি ডিভাইডেড বাই আর থ্রি। এরকম হচ্ছে যাইতে যেতে 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 কিছু একটা কনস্ট্যান্টের সমান হবে। ঠিক আছে? এটাও মনে রাখতে পারো এমসিকিউতে কাজে লাগতে পারে সূত্র হিসেবেও দিতে পারে। নেক্সটে যাই ৩ নাম্বার সূত্র। এটা হচ্ছে প্রবাহকালের সূত্র। ঠিক আছে? এই ক্ষেত্রে এখন বুঝেই ফেলছো কি কনস্ট্যান্ট থাকবে। এই ক্ষেত্রে আই এবং আর এই ২ টা জিনিস হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। যদি তাই হয় তাহলে বাকি রইল কি ডি। তো দেখবা হচ্ছে এই ক্ষেত্রে এইচটা হচ্ছে প্রবাহকালের সমানুপাতিক। অর্থাৎ যে যত বেশি সময় ধরে তড়িৎ প্রবাহকাল হবে তত বেশি পরিমাণে হচ্ছে ওই কন্ডাক্টরটা বা পরিবাহীটা বা যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে না কেন তার তাপ উৎপাদনের পরিমাণটা তত বেশি পাবে তত বেশি পরিমাণে তাপ উৎপন্ন হইতে থাকবে মানে স্ট্যাক হইতে থাকবে আর কি সহজ কথা। এখান থেকে আমরা একটা সূত্র পাই এইচ ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস টু এইচ টু ডিভাইডেড বাই টি টু ইকুয়ালস টু এইচ থ্রি ডিভাইডেড বাই টি থ্রি ইকুয়ালস টু এইভাবে যাইতেই থাকবে। এটা হচ্ছে কে কনস্ট্যান্ট। অলরাইট? তো গেল তার যে ৩ টা সূত্র ছিল এই ৩ টা সূত্রকে যদি আমি একত্র করি আহ এসে পড়ছে। আচ্ছা যাই হোক। তো এই ৩টি সূত্রের সম্মিলিত সম্মিলিত রূপটা যদি নিই তাহলে সেক্ষেত্রে দাঁড়ায় কি এইচ সমানুপাতিক আই স্কোয়ার আর ইন্টু টি। তো সমানুপাতিক চিহ্ন তুললে একটা সমানুপাতিক ধ্রুবক দরকার কে ইন্টু আই স্কোয়ার আর টি। তো কে এর মান যদি 1 ধরি একক তাপের সংজ্ঞা অনুসারে আর কি তাহলে এইচ ইকুয়ালস টু আসতেছে হচ্ছে
আই স্কোয়ার আরটি। এটা হচ্ছে এই উৎপন্ন তাপের বা হচ্ছে বর্জিত তাপ যেটাই বলো তার সূত্রটা। ঠিক আছে? এই সূত্রটা মুখস্থ রাখবা। উৎপন্ন তাপ। কিসের উৎপন্ন তাপ? এই যে আই তড়িৎ প্রবাহ হচ্ছে, ওই তড়িৎ প্রবাহের জন্য হচ্ছে ওই পরিবাহীর মধ্যে যে তাপ উৎপন্ন হচ্ছে, ওই উৎপন্ন তাপের পরিমাণ আর কি। এবং অবশ্যই তাপ যেহেতু এক প্রকার শক্তি, তার একক হবে জুল, এসআই একক। জুল। তবে এটার আরো একটা সাবেক সাবেক একক আছে, যেটা প্রায় সময় শুনো, সেটা হচ্ছে ক্যালোরি, CAL। ঠিক আছে? তো চলো ক্যালোরি জিনিসটা কি সেটা একটু দেখি। তাপের সাবেক বা ফর্মার একক, সাবেক একক। ওইটা মিলে হচ্ছে সিজিএস একক আর কি। সিজিএস এককও না, যেটা হচ্ছে ক্যালোরি। এটা সিজিএস একক তো আবার আর্গন বা আর্ক। ক্যালোরি, ক্যালোরির সংজ্ঞাটা যদি বলি যে 1 গ্রাম পানির তাপমাত্রা, তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাপের প্রয়োজন হয়, সেটা হচ্ছে তা 1 ক্যালোরি। ঠিক আছে? এটা হচ্ছে 1 ক্যালোরি বা সহজ কথা ক্যালোরির সংজ্ঞা। যেটা সংজ্ঞা বলো এটাই মেরে দিবা। 1 ক্যালোরি। এটা হচ্ছে জুল বা হচ্ছে শক্তির একক হিসেবে বা তাপের একক হিসেবে জুল শব্দটা ইউজ করার আগে হচ্ছে ক্যালোরি শব্দটা অনেক বেশি ইউজ হতো শক্তির মাত্রা বা তাপ শক্তির মাত্রা, বিশেষ করে তাপ শক্তির মাত্রাকে প্রকাশ করার জন্য। ঠিক আছে? পরবর্তীতে হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি অনুসারে, যেহেতু এটাও এক প্রকার শক্তি, তো তার এককে হচ্ছে আন্তর্জাতিকভাবে জুল হিসেবে মানে ডেজিগনেশন দেওয়া হয় আরকি। তবে এখনো হচ্ছে ক্যালোরি ওয়ার্ডটা প্রায় সময় ইউজ হয়। বিশেষ করে দেখবা হচ্ছে খাদ্যগুলোর মধ্যে, যদিও এটা হচ্ছে খাদ্যের ক্যালোরি ২ টা আলাদা জিনিস। তবে এখনো হচ্ছে কিছু, কিছু জায়গায় শক্তি কনভার্সন এর ক্ষেত্রে, বিশেষ করে বায়োলজি গুলোতে দেখবা হচ্ছে যে এত গ্রাম খাদ্য খেলে সেখান থেকে কত ক্যালোরি আমি শক্তি পাচ্ছি। এরকম কিছু জিনিস তোমরা পাবা। তো এখনো ইউজ হয় আরকি। ঠিক আছে? এখন ক্যালোরি আসছে, খুব সুন্দর কথা বুঝলাম। আমার সমস্যাটা ছিল হচ্ছে ক্যালোরিও ইউজ করতেছি, জুলও ইউজ করতেছি। এখন তাদের মধ্যে আমি কনভার্সনটা কিভাবে করব? ঠিক আছে না? তো সেখান থেকে আসে হচ্ছে তাপের যান্ত্রিক সমতা। যে জিনিসটা হচ্ছে ক্যালোরি আর জুলের মধ্যে সম্পর্ক স্থাপন করে, ওই রাশিটার উদ্ভব হয়। তাপের যান্ত্রিক সমতা। ঠিক আছে? তাপের যান্ত্রিক সমতাটা হচ্ছে যে একক তাপ শক্তি দ্বারা যে পরিমাণ কাজ করা যায় বা একক তাপ উৎপন্ন করতে উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয়, কাজ করতে হয়, তা হলো তাপের যান্ত্রিক সমতা। ঠিক আছে? আচ্ছা, সংক্ষেপে লিখে দিলাম। তো ধরো হচ্ছে ক্যালোরি পরিমাণ তাপ ইউজ করে যদি আমি জুল পরিমাণ কাজ করতে পারি, তাহলে একক তাপ দ্বারা আমি কি পরিমাণ কাজ করতে পারবো? W/H, রাইট? এটাই হচ্ছে তাপের যান্ত্রিক সমতা, যেটাকে J দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? যদিও এখানে J হচ্ছে একটা ধ্রুব সংখ্যাই বলতে পারো। তো এক্সপেরিমেন্টালি হচ্ছে দেখা গেছে যে 1 ক্যালোরি যে পরিমাণটা আছে, সেটা হচ্ছে 4.1 জুলের সমান। 1 ক্যালোরি সমান 4.1 জুল। ঠিক আছে? এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট। কোথাও কোথাও দেখবা হচ্ছে 4.2 জুল দেওয়া, এক্সপেরিমেন্টাল দ্যাট। এবং এই জিনিসটা হচ্ছে মুখস্থ রাখবা। তো আমরা কিছুক্ষণ আগে হচ্ছে একটা সূত্র পাইছিলাম, এইচ ইকুয়ালস হচ্ছে আই স্কোয়ার আরটি, রাইট? এটার একক ছিল হচ্ছে জুল। এখন যদি এটা আমি ক্যালোরিতে কনভার্ট করতে হয়, তাহলে 1 জুল সমান কি? 1/4.18 ক্যালোরি। তাহলে এটাকে আমি যদি
4.18 বা 4.2 যেটাই বলে এটা দ্বারা যদি ভাগ করে দিই, তাহলে আমি কি পাচ্ছি? এককটা হচ্ছে ক্যালোরিতে পাচ্ছি, তাই না? এটাকে যদি 1/4.18 লিখি, 1/4.18, 0.24, তাহলে এটা আসতেছে হচ্ছে 0.24 আই স্কোয়ার, সরি, আই স্কোয়ার আরটি। ঠিক আছে? এটার একক হচ্ছে ক্যালোরি। তো এই যে একটা সূত্রে মনে রাখলে চলে, জাস্ট হচ্ছে ক্যালোরি আর জুলের মধ্যে যে কনভার্সনটা আছে সেটা মনে রাখলে মোর দেন এনাফ। এখন এই টপিকটা যদিও খুব সিম্পল, কিন্তু এই জিনিসটার সাথে মাঝে মধ্যে হচ্ছে ক্যালোরিমিতির জিনিসটাকে হচ্ছে মানে মার্জ করা হয়। যেমন ধরো বলা হলো যে তোমার কাছে একটা তার আছে, বললো যে এই তারের মধ্য দিয়ে ধরো এই বরাবর একটা আয় তড়িৎ প্রবাহ হচ্ছে টি সেকেন্ড পর্যন্ত, এবং ওই তারের রোধটা হচ্ছে আর। তো এখানে কি তড়িৎ প্রবাহের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত তড়িৎ প্রবাহের জন্য কি একটা তাপ উৎপন্ন হবে না? তাপ এইচ তৈরি হবে। এখন তোমাকে বললো যে এই তাপ দ্বারা কয়েকটা কাজ করতেছে। একটা হচ্ছে এম ভরের বস্তুর তাপমাত্রা থিটা ওয়ান ইচ্ছা করলে টি1ও দিতে পারে, যেটা ইচ্ছা। টি1 হতে টি2 করলাম, ঠিক আছে? তাহলে এই সম্পূর্ণ তাপটাকে এম ভরের একটা বস্তুর তাপমাত্রা পরিবর্তনে ব্যয় হয়েছে। তখন এই এইচ এর পরিবর্তে এইচ সমান আমরা কি লিখতে পারি, বা যে তাপমাত্রাটা এখানে ব্যয় হয়েছে বা যে তাপমাত্রা ওই বস্তুটা শোষণ করছে সেটা কি এম এস ডেল টি লেখা যায়। মানে যেই তাপটা এখানে উৎপন্ন হয়েছিল সেটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ওই বস্তু দ্বারা শোষিত হয়েছে কিসের জন্য? তো তাপমাত্রা পরিবর্তনের জন্য। এবং ওই তাপমাত্রা বা শোষিত তাপের পরিমাণটা কি? এম এস ডেল টি, রাইট? আবার এমন ঘটলো যে এম ভরের বস্তু, ওই তাপ যে তাপটা এখানে উৎপন্ন হয়েছে সেটা এম ভরের বস্তুটা যা কিছুই হতে পারে, বস্তুর অবস্থাটা চেঞ্জ করলো, মানে তাপীয় অবস্থা চেঞ্জ করলো। অবস্থা বলতে কঠিন থেকে তরল হইলো বা তরল থেকে গ্যাসীয় হলো, এরকম বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে গৃহীত তাপের পরিমাণ কত? গৃহীত তাপের পরিমাণ কত হবে? এই যে এই তাপটাই তো গ্রহণ করছে, তাই না? এটা কিসের সমান হওয়া উচিত? 9-10 হচ্ছে তোমরা যখন ক্যালোরিমিতে পড়ছো তখন দেখছো যে হচ্ছে কোনো একটা বস্তুর যদি অবস্থার চেঞ্জ হয় তখন কিন্তু তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে, তাপমাত্রা চেঞ্জ হয় না। তো এই উপরের সূত্রটা ইউজ করলে কিন্তু জিরো আসবে আনসার। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা তার যে সুপ্ত তাপ আছে সুপ্ত তাপের সাথে ওই ভরটা গুণ করে দিই, তখন এইচ সমান হবে এম এল। এল এর আবার দুইটা ইয়ে ছিল, একটা হচ্ছে এল ভি যেটা হচ্ছে গলনের সুপ্ত তাপ, আর একটা ছিল এল এফ যেটা হচ্ছে বাষ্পীভবনের সুপ্ত তাপ, সামথিং লাইক দ্যাট। তো এইচ এর আমরা যে সূত্রটা পাইছি আই স্কোয়ার আর টি, এই জিনিসটা হচ্ছে তোমাকে ঘুরে ফিরে ক্যালোরিমিতিতে হচ্ছে মিক্স আপ করে দিতে পারে, ঠিক আছে? তো এই জিনিসটা একটু মনে রাখবা, সামনে হচ্ছে কিছু ম্যাথ আছে সেগুলোতে আমরা এগুলো দেখবো। এখন আমরা হচ্ছে ওহমের সূত্র পড়ছিলাম, ভি ইকুয়ালস টু হচ্ছে কি আই আর, তাই না? তাহলে আই সমান কি ভি বাই আর। তো আই এর ভ্যালুটা যদি এখানে বসায় দিই এবং কাটাকাটি করে থাকতেছে হচ্ছে ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। আবার তোমার মন ছেড়ে তুমি আই চেঞ্জ করবে না, তুমি হচ্ছে আরটাকেই চেঞ্জ করে দিবা, ওই জায়গায় হচ্ছে আরটাকে চেঞ্জ করে দিবা। তাহলে আর সমান আবার কি লেখা যায়? ভি বাই আই। তখন সূত্রটা দাঁড়ায় হচ্ছে ভি আই টি, ঠিক আছে? তো এই একই সূত্রের আর কি বিভিন্ন রূপ হতে পারে, যে কোনো একটা ইউজ করলে চলে, বাকিগুলো তো এমনি বের করে ফেলতে পারবা, ঠিক আছে? এটা গেল। এখন এগুলো তো হচ্ছে তাপ শক্তি, তাই না? এখন শক্তি তো দেওয়া আছে, আমি যদি শক্তিকে সময় দ্বারা ভাগ করি বা কোনো একটা কৃত কাজকে যদি সময় দ্বারা ভাগ করি আমি কি পাবো? কাজ করার হার বা শক্তি ব্যয়ের হার, সেটাকে আমরা কি বলি? ক্ষমতা। তো আসলে আমরা এখন তড়িৎ শক্তি ও তড়িৎ ক্ষমতা নিয়ে একটু আলোচনা করি। তড়িৎ শক্তি ও তাড়িতিক ক্ষমতা যেটাই বলা। তো তড়িৎ শক্তি কি? শক্তি মানে কি? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, তাই না? তো কোনো একটা তড়িৎ কোষ যদি থাকে, তড়িৎ কোষের কাজ করার সামর্থ্যকে ওই তড়িৎ কোষের তড়িৎ শক্তি বলে। তো তড়িৎ কোষ কাজটা কি করে? সে হচ্ছে একটা নির্দিষ্ট বিভব পার্থক্যে একটা কারেন্টকে একটা তড়িৎ প্রবাহের মধ্য দিয়ে ঠেলে দেয়। সেটাই হচ্ছে তার কাজ। এবং এখানে যে সে শক্তিটা ব্যয় করছে সেটা হচ্ছে তার তড়িৎ শক্তি। এবং তড়িৎ শক্তি ব্যয়ের হার, তড়িৎ শক্তি ব্যয়ের হার, বা অন্য অন্য কথায় বলতে পারো হচ্ছে কাজ করার হার,
তাকে বলা হয় হচ্ছে তড়িৎ ক্ষমতা। এটার আরো হচ্ছে মানে মার্জিত সংজ্ঞা বইয়ে পাবো, ওইখান থেকে দেখে নিও। জাস্ট সহজ কথায় বোঝানোর জন্য কি লাগতেছে, এগুলো কিন্তু আবার পরীক্ষায় লিখে দিয়ে আসো না, স্যারের মাত্রা নষ্ট হলে কেটে দেবো। তো যাই হোক, তো আমরা হচ্ছে কিছুক্ষণ আগে দেখলাম যে একটা তড়িৎ প্রবাহ, একটা পরিবাহীর মধ্যে আই তড়িৎ প্রবাহ হলে ওই তড়িৎ প্রবাহ, ওই হচ্ছে পরিবাহীর মধ্যে হচ্ছে এইচ পরিমাণ তাপ উৎপন্ন হয়, তাই না? তো এই তাপটা কি ওই তড়িৎ প্রবাহের মধ্য, সরি, পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের কারণে তৈরি হয়েছে। এই তড়িৎ প্রবাহটা কে করতেছে? অবশ্যই হচ্ছে দুই পাশে আমি কোনো একটা তড়িৎ উৎস লাগাই দিছিলাম। এই তড়িৎ উৎসটাই তাকে ওই তড়িৎ প্রবাহকে ওই পরিবাহীর মধ্য দিয়ে ঠেলে দিছে বা প্রবাহিত করছে বা প্রবাহ করতে সাহায্য করছে, তাই না? তার মানে হচ্ছে এখানে যে পরিমাণ, আমি যদি হচ্ছে অপচয় চিন্তা না করে আমি যদি বলি যে এখানে যে পরিমাণ তড়িৎ প্রবাহটা হচ্ছে বা এই তড়িৎ গোষ্ঠী যে পরিমাণ এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহটা করছে তার সম্পূর্ণটাই যদি তাপে পরিণত হয়ে যায়, তাহলে আমি ওই জিনিসটাকে কি ডাইরেক্ট এই উৎপন্ন তাপকে কি কাজের সাথে তুলনা করতে পারি বা কাজ দ্বারা রিপ্লেস করতে পারি। অর্থাৎ সেক্ষেত্রে আমি লিখতে পারি কি ডাব্লিউ ইকুয়ালস টু এইচ, যখন হচ্ছে এটা কল্পনা করি সম্পূর্ণ শক্তি তাপে ব্যয় হয়েছে আর অন্য কোনো জায়গায় ব্যয় হয় নাই, ঠিক আছে, তাপে পরিণত হয়েছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা এইচ এর যে সূত্রগুলো ছিল, ডাব্লিউ সূত্র তাই লিখতে পারি, অর্থাৎ আই স্কোয়ার আর টি বা ভি আই টি অথবা ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। এটা হচ্ছে কাজের সূত্র। বা হচ্ছে ব্যয়িত শক্তি, ব্যয়িত তাপ শক্তি, বা হচ্ছে ব্যয়িত শক্তি, গতিশক্তি যে অংশ ব্যয় হয়েছে যেটা হচ্ছে আবার তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে সেটার কাজ, সেটার পরিমাণ, তাই না? কারণ যে পরিমাণ হচ্ছে কাজটা কি করছে এখানে মেইনলি ইলেকট্রনগুলো হচ্ছে পরমাণুগুলো বাধা অতিক্রম করে সামনে যাচ্ছে এবং এটা হচ্ছে ওই তড়িৎ উৎসটা সেক্ষেত্রে সাহায্য করতেছে। তো তড়িৎ উৎসটা এখানে কি করতেছে, যে ইলেকট্রনগুলোকে হচ্ছে পরমাণুগুলোর সাথে সংঘর্ষ হওয়া সত্ত্বেও তাকে সামনের দিকে ঠেলে দিতে সাহায্য করতেছে বা কাজ করতেছে। এবং ওই কাজের কারণে কি হয়েছে, যে কাজটা করছে সেটা কিসে পরিণত হয়েছে, তাপশক্তিতে পরিণত হয়েছে। এই জন্য হচ্ছে আমরা ডাব্লিউ কে এইচ এর সমান লিখছি, আর কিছু না। তো কাজ তো পেয়ে গেছি, তাহলে তড়িৎ ক্ষমতা কত হবে, অর্থাৎ পাওয়ার কত হবে? পাওয়ার সমান কি কৃত কাজ বাই সময়, অর্থাৎ কাজ করার হার, তাই না? তাহলে এটা একটা সূত্র। আবার আই স্কোয়ার আর টি ছিল, এটাকে টাইম দ্বারা ভাগ করলে আই স্কোয়ার আর পাবো, এটা একটা সূত্র। ভি আই টি ছিল, এটাকে টাইম দ্বারা ভাগ করলে পাবো ভি আই, এটা আরেকটা সূত্র। আরেকটা ছিল ভি স্কোয়ার বাই আর ইন্টু টি ডিভাইডেড বাই টি, এখান থেকে আমরা পাবো ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এবং সবগুলোর একক কি হবে, ক্ষমতার একক, অর্থাৎ ওয়াট, ঠিক আছে। এখন একক যেহেতু কথা আসছে ক্ষমতার, তো এখানে আর কয়েকটা জিনিস একটু ক্লিয়ার করে দিই। পি সমান কি লিখছি, ডাব্লিউ ডিভাইডেড বাই টি, তাহলে ডাব্লিউ সমান কি পিটি, রাইট? এখন এটার একক কি, কাজের একক হচ্ছে কি জুল। কিন্তু এখানে যদি আমি জাস্ট প্রতিটা আলাদা আলাদা রাশি যে গুণাকার আছে তাদের যদি একক একটা অ্যানালাইসিস করি, ক্ষমতার একক ছিল ওয়াট আর সময়ের একক ছিল সেকেন্ড, তাহলে ওয়াট ইন্টু সেকেন্ড গুণাকারে আছে। তো এক্ষেত্রে কি দেখা যাচ্ছে তড়িৎ শক্তি যেটা আছে ওইটার হচ্ছে একক ওয়াট সেকেন্ডও হইতে পারে। আবার ধরো যদি ক্ষমতাটা কিলো ওয়াটে ছিল, কিলো ওয়াটে যদি থাকতো তার সাথে যদি সময় সেকেন্ড গুণ করতাম তাহলে কিলো ওয়াট সেকেন্ড হইতে পারতো। আবার ধরো ক্ষমতা ছিল হচ্ছে কিলোওয়াট আর সময়টা ছিল ধরো হচ্ছে আওয়ার্সে, ঘন্টাতে, আওয়ার্স, তখন এককটা হয়ে যেত কি কিলোওয়াট আওয়ার্স বা কিলোওয়াট আওয়ার, কিলোওয়াট ঘন্টা, তাই না? দেখবো হচ্ছে ঘুরে ফিরে এই তিনটা জিনিসই হচ্ছে বেশি ইউজ করতেছে। মানে সহজ কথা মনে রাখবে যে ক্ষমতার সাথে, ক্ষমতার এককের সাথে যদি সময় গুণ থাকে সেটা আসলে তড়িৎ শক্তিকে নির্দেশ করে, এটা তড়িৎ ক্ষমতাকে নির্দেশ করে না, ঠিক আছে। মাঝে মধ্যে হচ্ছে তোমাদেরকে এই জিনিসগুলোর সংজ্ঞাটাও জানতে চাওয়া হবে। আমি একটা সংজ্ঞা দিয়ে বাকিগুলো তোমরা বুঝবে। ধরো আমি কিলোওয়াট আওয়ার, এটা সংজ্ঞা দিই, 1 কিলোওয়াট আওয়ার, এটা যেহেতু পরবর্তীতে কাজে লাগাবো, এটার সংজ্ঞাটা হচ্ছে যে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র বা তড়িৎ তাড়িতিক যন্ত্র যেটাই বলো, 1 ঘন্টা ব্যাপী কাজ করলে, কাজ করলে কাজ করলে কি হবে, তড়িৎ শক্তি ব্যয় হবে, তাই না? যে পরিমাণ, যেহেতু ইলেকট্রিক যন্ত্র কাজ করলে অবশ্যই ইলেকট্রিক এনার্জিটাই লস হবে, তড়িৎ শক্তি ব্যয় হবে, ব্যয় হবে, তা হলো 1 কিলোওয়াট আওয়ার, ঠিক আছে। বাই দ্য ওয়ে ক্ষমতা কিন্তু নিজে একটা স্কেলার রাশি, এটা যাতে মনে থাকে।
যদি একাধিক জিনিসের ক্ষমতা একত্রে থাকে, বাই করতে বলে যে টোটাল কত ক্ষমতা ব্যয় হয়েছে বা কত ইউনিট ব্যয় হয়েছে, সামনে এই জিনিস ওয়ার্ডটা পাবা। তো এগুলোকে একসাথে আমরা শেষ মুহূর্তে যোগ করে ফেলবো। আর এখানে যে 1 কিলোওয়াট আওয়ার বলছি না, এটাকে মেইনলি হচ্ছে 1 ইউনিট বলে। এটাকে মেইনলি 1 ইউনিট বলে। ঠিক আছে? বা হচ্ছে এটার আরেকটা নাম আছে 1 বট, বিওটি। বিওটি এর ফুল ফর্মটা হচ্ছে বট, বিও, বোর্ড অফ ট্রেড ইউনিট। ট্রেড বানানটা হয়েছে কিনা জানি না, একটু দেখে নিও। ট্রেড ইউনিট, ঠিক আছে? যেটাকে সংক্ষেপে হচ্ছে ইউনিট বলা হয়। তো আমরা হচ্ছে আমাদের যে মিটারগুলো থাকে, বিদ্যুতের মিটারগুলো থাকে, ওইগুলাতে হচ্ছে আমরা সবসময় যেই মাত্রাগুলো থাকে বা যে ভ্যালুগুলো দেখায় কতটুকু তড়িৎ শক্তি ব্যয় হয়েছে, সেটাকে সবসময় কিলোওয়াট আওয়ার বা হচ্ছে দেখবে এত ইউনিট লেখা থাকে। ঠিক আছে? ওটা আসলে এত কিলোওয়াট আওয়ার নির্দেশ করে। এবং এটার সাথে হচ্ছে পার ইউনিট কিছু পরিমাণ খরচ দেওয়া লাগে। ওইটা আমরা গুণ করে ওই মাসে হচ্ছে কি পরিমাণ খরচ হয়েছে সেটা বের করি। যেমন তুমি ধরো হচ্ছে একটা নির্দিষ্ট বাসায় যত তড়িৎ যন্ত্রপাতি আছে সবগুলার টোটাল যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হয়েছে, অর্থাৎ টোটাল যে ডাব্লিউটা খরচ হয়েছে বা ডাব্লিউ যে মানটা পাইছে, টোটাল পিটি যে ভ্যালুটা পাইছে সবগুলা যোগ করার পর সেটা কি কিলোওয়াট আওয়ারে প্রকাশ করবো, সেটা হচ্ছে আবার 1 ইউনিট। ধরো তোমাকে আমি বলে দিলাম যে 1 ইউনিট সমান হচ্ছে, ধরো বললাম যে বি টাকা। ঠিক আছে? যদি বি টাকা হয় তাহলে ডাব্লিউ, ডাব্লিউ ইউনিট না বলে ধরো হচ্ছে পিটি ইউনিট যেটা পাইলাম আর কি, আর টোটাল ইউনিট এটাকে কি দ্বারা প্রকাশ করি, ধরো টিইউ দ্বারা প্রকাশ করলাম টোটাল ইউনিট। টোটাল ইউনিটে কত খরচ হবে? অবশ্যই বি ইন্টু টি ইউনিট, তাই না? এত টাকা খরচ হবে। এই জিনিসটা মানে একটা সিম্পল জিনিস, এটা সূত্র হিসেবে মনে রাখো না, জাস্ট প্রসেসটা কি এটা জাস্ট মনে রাখার জন্য আর কি, আর কিছু না। ঠিক আছে? তো চলো কয়েকটা ম্যাথ করে আসি। যেমন এটা, এখানে বলছে 10 ওহম রোধ বিশিষ্ট একটা তারের মধ্য দিয়ে 2 মিনিট ধরে 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠানো হলো। সুন্দর কথা, সবই দেওয়া আছে। আর দেওয়া আছে হচ্ছে 10 ওহম তারের মধ্য দিয়ে 2 মিনিট যাবত, অর্থাৎ প্রবাহ কাল দেওয়া আছে হচ্ছে 2 মিনিট। সেকেন্ডে যদি কনভার্ট করি, 6 দুগুণে 12 অর্থাৎ 120 সেকেন্ড। তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে 5 এম্পিয়ার। তো বলছে উৎপন্ন তাপ, এই যে এই তড়িৎ প্রবাহ হচ্ছে তার জন্য উৎপন্ন তাপ কত হবে বের করো তো দেখি। উৎপন্ন তাপ কি হওয়া উচিত? এই যে সূত্র তো আমরা জানি, সবই দেওয়া আছে, আই স্কোয়ার আর টি। তাহলে বসাই দেবো এগুলা, আমি ক্যালকুলেটর ডাইরেক্ট বসাই। আই হচ্ছে 5, এটার হোল স্কোয়ার ইন্টু 10 ইন্টু ঠিক 120। আরে বাবা কত বড় মান আইছে! 30 দিয়ে 3টা শূন্য, 1 2 3, এত জুল। ঠিক আছে? 5 স্কোয়ার নাকি ভুল লিখছি? আই স্কোয়ার আর টি, 5 স্কোয়ার ইন্টু আর হচ্ছে 10 ওহম ইন্টু টি হচ্ছে 2 মিনিট ইন্টু 60 সেকেন্ড। ঠিক আছে? এত জুল। এখন বলছে এখানে যে পরিমাণ তাপটা ছিল এই উৎপন্ন তাপটা সম্পূর্ণরূপে 400 গ্রাম পানির মধ্যে সরবরাহ করা হলে পানির তাপমাত্রা কত বৃদ্ধি হবে সেটা জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ 400 গ্রাম ভরের পানি আছে বা 0.4 কেজি ভরের পানি আছে। এখন বলছে এই 4 কেজি পানির মানে সম্পূর্ণ যে তাপটা আছে সেটা দ্বারা হচ্ছে আমি 4 কেজি পানিকে উত্তপ্ত করলাম এবং তার তাপমাত্রার পরিবর্তন হলো। পানির একটা আপেক্ষিক তাপ আছে 4200, তাই না? জুল, কেজি ইনভার্স 1, কেলভিন ইনভার্স 1। তো আমি কিছুক্ষণ আগে দেখাইছিলাম না যে তোমাকে কিছু ক্ষেত্রে বলতে পারে যে একটা তারের মধ্য দিয়ে কিছু তাপ উৎপন্ন হয়েছে, বলবে যে এই তাপের কিছু মানে তাপের সম্পূর্ণ অংশ বা বলতে পারে কিছু অংশ, কিছু একটা বস্তুর তাপমাত্রা পরিবর্তন ইউজ হতে পারে বা একটা বস্তুর অবস্থা চেঞ্জ হতে ইউজ হতে পারে, তাই না? এই ক্ষেত্রে কি বলছে যে তার শুধু তাপমাত্রাটা বৃদ্ধি পেয়েছে মানে তাপমাত্রার পরিবর্তন ঘটছে। যদি তাপমাত্রা পরিবর্তন হয় সেই ক্ষেত্রে এইচ এর সূত্র বা এইচ এর আরেকটা আমরা জিনিসের সমান ধরছিলাম ক্যালোরিমিট অনুসারে, সেটা হচ্ছে এম এস ডেল টি, রাইট? তো এটাকে বসাই দিই। তাহলে গৃহীত তাপ কতটুকু, কে গ্রহণ করছে? পানিটা। তাহলে গৃহীত তাপ ইকুয়ালস টু হচ্ছে এম এস ডেল টি। সে কতটুকু তাপ গ্রহণ করছে? বলছে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে সেটাই গ্রহণ করছে, অর্থাৎ 30 দিয়া 1 2 3, 3টা শূন্য দিলাম। এম হচ্ছে 0.4 কেজি ইন্টু 4200। আমাকে বলছে তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাবে, অর্থাৎ ডেল টি পুরাটার মানে আমার কাছে জানতে চাওয়া হয়েছে। ডেল টি বলতে পারবা? ডেল টি এর একক এখানে কি আসবে যদি মানটা বের করি? অবশ্যই ক্যালভিনে আসবে কিন্তু। ঠিক আছে? এটা যাতে মনে থাকে। তাহলে 30 দিয়ে 1 2 3, 0.4 ইন্টু 42। তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে 17.86 কেলভিন। তো এই মজার ব্যাপার হচ্ছে তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে কেলভিনের যে মানটা আসে সেলসিয়াসে যে মান আসে সেটা সেম। তো এটাকে আমি এত ডিগ্রি সেলসিয়াসে বলতে পারি। 9 10 সেটা পড়ে আসছো। এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ ছিল।
এটা হচ্ছে প্র্যাকটিস করা। ঠিক আছে? বোর্ডের জন্য খুবই ইম্পোর্টেন্ট। এটাকে আবার আরো পেঁচাইতেও পারে অনেকভাবে। মানে তোমাকে সব একসাথে দিয়ে দিতে পারে। এরকমও হইতে পারে। আচ্ছা। তো এখানে বলছে কোন একটা পরিবাহীর রোধ 15 ওহম এর মধ্য দিয়ে 1 এম্পিয়ার প্রবাহ 2 মিনিট কাল প্রবাহিত হচ্ছে। কত ক্যালোরি তাপ উৎপন্ন হবে? এই জাস্ট খালি ঘুরে ফিরে মানে ঘুরে ফিরে একই জিনিসই বলতেছে। তো আচ্ছা একটু দেখি রেকর্ড আদৌ হচ্ছে কিনা। হ্যাঁ 50 মিনিট হয়েছে যেহেতু হচ্ছে। যাই হোক। তো কোন পরিবাহীর রোধ আর দেওয়া আছে হচ্ছে 15 ওহম। তড়িৎ প্রবাহ I হচ্ছে 1 এম্পিয়ার আর 2 মিনিট কাল টাইম ইকুয়ালস হচ্ছে 2 মিনিট। তো আবার হচ্ছে 120 সেকেন্ড। তবে এখানে বলছে কত পরিমাণ তাপ উৎপন্ন হবে। তো উৎপন্ন তাপের সূত্র তো আমরা জানি H ইকুয়ালস টু দেওয়া আছে I আর T। তাহলে সূত্র হবে I স্কয়ার আর। তবে মনে রাখবে সবসময় I আর T নাও দেওয়া থাকতে পারে। মাঝে মাঝে V ও দেওয়া থাকতে পারে। তখন আমরা বাকি দুইটা সূত্র অর্থাৎ VIT বা V স্কয়ার বাই R ইন্টু T এগুলো ইউজ করবো। ঠিক আছে? ডাটার উপর ভিত্তি করে আমার সূত্র চেঞ্জ হবে। এটা যাতে মনে থাকে এখানে যে সূত্রটা আমি ইউজ করছি এখানে এককটা কি আসবে? জুলে আসবে। তাহলে I হচ্ছে 1 স্কয়ার দেওয়া না দেওয়া এক কথায় 15 ইন্টু 120। তাহলে কত আসে? 15 ইন্টু 120 1800 1800 জুল। এটা তো চলে আসছে। চাইছে কিসে? ক্যালোরিতে। প্রশ্নে মাঝে মধ্যে খেয়াল রাখবা। অনেক সময় হচ্ছে এককটা চেঞ্জ করে বলে দিতে পারে কিন্তু খেয়াল না থাকলে ম্যাথের মধ্যে মার্ক কাটা যায়। তাহলে 1 ক্যালোরির সমান কি ছিল? 4.18 জুল বা 4.2 জুল যেটাই বলো। তাহলে এটাকে আমার কি 4.2 দ্বারা ভাগ করলেই হচ্ছে। আর আমি 4.2 ই দিলাম। যেটা ইচ্ছা ধরতে পারো ম্যাটার করে না। এত ক্যালোরি। তো কত আসে? 1800 ডিভাইডেড বাই 4.2 428.6 এত ক্যালোরি। ঠিক আছে? খুব ইজি ম্যাথ ছিল। সামনে যাই দেখি কি আছে। এখানে বলছে 50 ওহম রোধের ভেতর দিয়ে 2 এম্পিয়ার তড়িৎ প্রবাহ 100 সেকেন্ড চালনা করছে। এই ঘুরে ফিরে একই ডাটাই দিতেছে দূর। I ইকুয়ালস টু দেওয়া আছে 2 এম্পিয়ার আর দেওয়া আছে হচ্ছে 50 ওহম। টি দেওয়া আছে হচ্ছে 100 সেকেন্ড। আচ্ছা সবই করে দিয়ে রাখছে। তো বলছে কতটুকু পানির অর্থাৎ পানির ভরটা চাইছে কতটুকু পানির তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস হতে 100 ডিগ্রিতে পৌঁছাবে। ঠিক আছে? অর্থাৎ T1 দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস, T2 দেওয়া আছে 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তাপমাত্রা পরিবর্তন কত? 100 মাইনাস 0 অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস। আবার আমি বলছিলাম তাপমাত্রা পরিবর্তন ডিগ্রি সেলসিয়াসে যা কেলভিনেও তাই। এখন পানি যেহেতু বলছে পানির আপেক্ষিক তাপ কত? 4200 জুল কেজি ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। তাহলে সুন্দর সবকিছুই জানি। তো পানি কর্তৃক যে গৃহীত তাপ এই গৃহীত তাপটা কোত্থেকে আসছে? এই যে 50 ওহম রোধের ভিতরে 2 এম্পিয়ার প্রবাহ 100 সেকেন্ড পর্যন্ত যে চালনা করছে এখান থেকে যে তাপটা তৈরি হয়েছে সেই জিনিসটা হচ্ছে এই পানিটার তাপমাত্রা এতটুকু পরিবর্তন করছে তাই না? তাহলে আমি লিখতে পারি H ইকুয়ালস টু ms del t। কেন ms del t? কারণ এখানে তাপমাত্রা চেঞ্জ হয়েছে হয়েছে তাহলে H কি আবার লেখা যায় I স্কয়ার আর টি ইকুয়ালস টু লেখা যায় ms del t। তাহলে আমার দরকার হচ্ছে m এর মানটা, বাকি সব ওই পাশে পাঠা দাও। I স্কয়ার আর টি ডিভাইডেড বাই হচ্ছে দূর s del t। দেখি কত কেজি আসে। 2 স্কয়ার ইন্টু 50 ইন্টু 100 ডিভাইডেড বাই 4200 ইন্টু 100 0.0476 0.0476 কেজি। আমি যদি 1000 দ্বারা গুণ মেরে দিই 47.6 গ্রাম। ঠিক আছে? যেটাই ছিটিয়ে রাখতে পারো তোমাদের ইচ্ছা। আশা করি ক্যালকুলেশন হইছে, ভুল হওয়ার কথা না। 2 স্কয়ার ইন্টু 50 ইন্টু 100 ডিভাইডেড বাই 4200 ইন্টু 100। ঠিক আছে, ইজি ছিল। চলো সামনে যাই। এটা খুব মজার একটা ম্যাথ। এগুলো দেখবা হচ্ছে এই টাইপের জিনিসগুলো ভার্সিটিতে দিতে খুব মজা পায় তারা। এখানে বলছে একটা বিদ্যুৎ পরিবাহী দুটি শাখায় বিভক্ত হয়েছে এবং দুই শাখায় রোধের অনুপাত হচ্ছে 5:7। অর্থাৎ ধরা হচ্ছে যদি R1 আর R2 ধরি, R1 ডিভাইডেড বাই R2 হচ্ছে দুইটা শাখায় বিভক্ত হয়েছে মানে কটসেটা কি আগে সেটা দেখি। একটা মোটা তার ছিল, এই তারটা হচ্ছে দুই শাখায় ভাগ হয়ে গেছে, এদিকে একটা এদিকে একটা, দুইটা শাখায় ভাগ হয়ে গেছে। তো দুই শাখায় রোধের অনুপাত হচ্ছে 5:7। তো আমি যদি হচ্ছে এটার রোধ R1 ধরি, এটার রোধ যদি R2 ধরি, তাহলে R1 ডিভাইডেড বাই হচ্ছে R2 ইকুয়ালস টু 5 ডিভাইডেড বাই 7। এই ক্ষেত্রে আমি ধরে নিব যে এই দুইটা তার
এই ম্যাথগুলো করার সময় দেখো পরে বলছে যে দুটিতে উৎপন্ন তাপের অনুপাত নির্ণয় করতে বলছে। তো দুইটাতে যে পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে সেই তাপের পরিমাণটা আমাকে বের করতে বলা হয়েছে। এখন প্রবলেমটা হচ্ছে কি যে এখানে যে আইটা ছিল, আইটা কিন্তু এখানে যাওয়ার পর দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, I1 আর I2। ঠিক আছে? এখন এই সকল ম্যাথের ক্ষেত্রে আমার যেহেতু ডাটা খুবই কম দেওয়া আছে, আমি ধরে নিব যে এই দুইটা পয়েন্টই হচ্ছে পরবর্তীতে আবার মিলিত হয়েছে এবং দুই প্রান্তে হচ্ছে যে বিভব পার্থক্যটা ছিল, বিভব পার্থক্য আছে। ঠিক আছে? এখন দুইটা তারের তো এটা মেইনলি একটা তারই হচ্ছে আমি এভাবে বাঁকাই দিছি। যাই হোক এটাকে একটু ইয়া করে দিই, তাহলে সুবিধা হবে হয়তো। ধরো দুইটা তারে ভাগ করছি, একটা তারকে দুইটা তারে ভাগ করছি এবং দুইটার হচ্ছে যেহেতু কাটা হয়ে গেছে অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা চেঞ্জ হয়েছে, তার হচ্ছে রোধটাও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? ভাগ হই। এখন R1 এর R2 অনুপাত 5:7। তো আমি ধরে নিব যে এই দুইটা জিনিস পরবর্তীতে কোথাও গিয়ে মিলিত হয়েছে। এটা কি একটা সমান্তরাল সমবায় না? তো সেই ক্ষেত্রে এর দুই প্রান্তে যে বিভব পার্থক্যটা আর এর দুই প্রান্তে যে বিভব পার্থক্যটা অবশ্যই সেম হবে, রাইট? এখানে যা হবে বিভব পার্থক্য, এখানেও তা হবে বিভব পার্থক্য। তার মানে V1 আর V2 যেটা আছে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে V1 আর V2 টা সমান। কেন সমান হয়েছে, কিভাবে হয়েছে, এটা আমরা যখন শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় পড়বো তখন বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো V1 equals to V2। V1 সমান কি লেখা যায়? I1 divided by R1 equals to V2 সমান কি লেখা যায়? I2 divided by R2। আচ্ছা ওর তো কিছু লাগে না আসলে, যদিও এত কিছু করার লাগতেছে না। তো আমরা এটা তো পাইছি তাই না? তাহলে আমি লিখতে পারি বুঝাই H1 divided by H2। আমাকে তাপের অনুপাতটা চাইছে, তাহলে সমান কি লেখা যায়? V জানি, R জানি, তাহলে V1 স্কয়ার ডিভাইডেড বাই V1 স্কয়ার ডিভাইডেড বাই R1 ইন্টু কি T, V2 স্কয়ার ডিভাইডেড বাই R2 ইন্টু T। দুইটা T কেন সেম রাখলাম? আমি ধরো হচ্ছে দুইটার মধ্যে যে তাপ উৎপন্ন হচ্ছে, তাপ উৎপন্ন হওয়ার যে সময়কালটা দুইটার ক্ষেত্রে আমি সেম কল্পনা করলাম। যদি না করি তাহলে আমি ওই ভেরিয়েবল দুইটার মান তো আমি পাচ্ছি না, তাই না? আমার কাজ হচ্ছে জাস্ট ভ্যালু এটা দেওয়া, এখান থেকে H1 আর H2 বাই করে দেখাইতে হইব। বুঝা গেছে? তাহলে T T কাটা। আবার V1 আর V2 কিন্তু সেম ছিল, দুইটা সমান। ঠিক আছে? তাহলে এই দুটাও কাটা যাবে, থাকবে শেষ মুহূর্তে R2 ডিভাইডেড বাই R1। তাহলে থাকতেছে হচ্ছে 7 ডিভাইডেড বাই 5। এটাই আমার আনসার। ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল, মানে ইয়া আর কি কিছুটা মাথা কাটাতে পারলেই হয়ে যায়, এটা এত কঠিন ম্যাথও ছিল না। আহ, আচ্ছা শক্তি ব্যয় চলে আসছে, দেখি কি কি আছে সামনে। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে ক্ষমতা নিয়ে। এখানে হচ্ছে একটা বিদ্যুৎ হিটার 220 ভোল্ট সরবরাহ লাইন থেকে, ভোল্টেজ দেওয়া আছে হচ্ছে কি হলো, ভোল্টেজ দেওয়া আছে 220 ভোল্ট, লাইন থেকে 2 এম্পিয়ার বিদ্যুৎ গ্রহণ করে, আয় দেওয়া আছে হচ্ছে 2 এম্পিয়ার। তো বলছে হিটারটি 500 ঘন্টা ব্যবহার করা হলো, টাইম হচ্ছে 500 আওয়ার করলে কত কিলোওয়াট ঘন্টা বা কত কিলোওয়াট আওয়ার শক্তি ব্যয় হয়েছে। যেহেতু শক্তি বলছে, কিলোওয়াট আওয়ার মানে ওয়াটের সাথে ক্ষমতার সাথে সময় কোন থাকলে ওটা শক্তি, সহজ কথা। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কি লিখতে পারি? ভি আই দেওয়া আছে, তাহলে ভি আই টি। ভি হচ্ছে 220 ভোল্ট ইন্টু 2 এম্পিয়ার। ঠিক আছে? এখন ভোল্টের সাথে যদি এম্পিয়ার গুণ করি এককটা কিন্তু ওয়াট আসে। পি ইকুয়ালস টু আমরা পাইছিলাম কি ভি আই, তাই না? এককটা ওয়াট আসবে। আর সময়টাকে ধরে আমি ঘন্টাতেই রাখলাম, যেহেতু কিলোওয়াট ঘন্টাতে বলছে তো এটাকে ঘন্টাতেই রাখলাম। তাহলে এখানে আসতেছে 440 ইন্টু 500, এককটা কি আসবে? ওয়াট আওয়ার। ঠিক আছে? দুইটা গুণ আকারে আছে, তাহলে গুণ করি 440 ইন্টু 500, তাহলে 220000 ওয়াট আওয়ার। ঠিক আছে? এখন এটাকে যদি 1000 দ্বারা ভাগ করি তাহলে কিলোওয়াট পেয়ে যাবে, তাহলে 220 কিলোওয়াট আওয়ার। এটাই আমার আনসার। ঠিক আছে? আশা করি ভুল হয় নাই ক্যালকুলেশনে। যাই হোক, এটা ইজি ছিল। আচ্ছা একটু সামনে যাই, যেটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এবং সিকিউতে প্রায় সময় আসে। এখানে বলছে যে একটা ছাত্রাবাসে 20টা কক্ষ আছে, 20টা রুম আছে এবং প্রতিটা রুমে 60 ওয়াটের একটা বাতি সন্ধ্যা 6টা থেকে 11টা পর্যন্ত জ্বলে। তাহলে 60 ওয়াটের বাতির জন্য আগে প্রথমে কাজটা করি। 60 ওয়াটের বাতির ক্ষমতা দেওয়া আছে হচ্ছে 60 ওয়াট। এখন শেষ করতে আমাকে কিন্তু বলছে, আচ্ছা দেখ সবগুলো পড়ি। সাধারণ কক্ষে 500 ওয়াটের একটা রেডিও প্রত্যহ 2 ঘন্টা চলে। সাধারণ কক্ষ বলতে বোঝানো হচ্ছে, সাধারণ কক্ষ যদি ইংলিশে বলো কমন রুম, অর্থাৎ টোটাল মানে এক পুরা রুমের মধ্যে হচ্ছে একটা কমন রুম যেটাকে বলে পুরা রুমে, অর্থাৎ 20টা যে কক্ষ আছে সব কক্ষের জন্য একটা 500 ওয়াটের রেডিও আছে যেটা প্রতিদিন 2 ঘন্টা চলে। যদি প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 1.25 টাকা হয়, ইউনিট মানে কি?
ইউনিট মানে ক্ষমতার একক, সরি, শক্তির একক কত? কিলোওয়াট আওয়ার। বুঝা গেছে আশা করি। হলে প্রতি মাসে কত বিদ্যুৎ খরচ হবে নির্ণয় করো। বলা আছে ১ মাস সমান ৩০ দিন। ঠিক আছে? আচ্ছা। P1 দেওয়া আছে হচ্ছে ৬০ ওয়াট। যেহেতু ইউনিট বলছে, তার মানে অবশ্যই এককটা আমার কিলোওয়াটে নিতে হবে। মানে নেও কিলোওয়াটে 0.06 কিলোওয়াট। আর সময়টা কিসে থাকতে হবে? ঘন্টায়। তাহলে এই ক্ষেত্রে টাইম কত ছিল? এটা কতক্ষণ জ্বলে? সন্ধ্যা ৬টা থেকে রাত ৫টা। ৭, ৮, ৯, ১০, ১১। ৫ ঘন্টা। টোটাল ৫ ঘন্টা চলে। তাহলে এখানে কত ইউনিট খরচ হইল? বা হচ্ছে ব্যয়িত তড়িৎ শক্তি কত? ব্যয়িত তড়িৎ শক্তি কত হওয়া উচিত? ডাব্লিউ সমান কি? পিটি বা P1 T1। তাহলে 0.06 ইন্টু ৫, 0.06 ইন্টু ৫, 0.3 কিলোওয়াট আওয়ার। এটা কি জাস্ট একটা রুমের জন্য না? এই যে প্রতিটি কক্ষের জন্য না? একটা কক্ষের জন্য। তো সুতরাং ২০টা কক্ষে কত হবে? ২০টি কক্ষে হবে ২০ ইন্টু 0.3, ২০ ইন্টু 0.3, অর্থাৎ 6 কিলোওয়াট আওয়ার। এখন আরো একটা কথা কি, যে প্রতিটি কক্ষে একটা বাতি ৬টা থেকে ১১টা পর্যন্ত চলে। এটা কি প্রতিদিন না? অর্থাৎ এখানে যে আমি হিসাবটা পাইছি, এটা কি একদিনের হিসাব পাইছি? আমার কত দিনের জন্য দরকার? ৩০ দিনের জন্য। তাহলে ৩০ দিনে মোট ব্যয় কত হচ্ছে? ৩০ দিনে ব্যয় কত হলো? 6 ইন্টু ৩০, ৩, ৬, ১৮, তাই তো? এত কিলোওয়াট আওয়ার, বা এটাকে তুমি এভাবে লিখতে পারো ১৮০ ইউনিট। ঠিক আছে? পরে বাকি রইল সাধারণ কক্ষে ৫০০ ওয়াটের একটা রেডিও প্রতিদিন ২ ঘন্টা চলে। সাধারণ কক্ষে মানে সম্পূর্ণ ২০টা কক্ষের জন্য একটা রেডিও আছে। তাহলে রেডিওর হিসাব করি। রেডিওতে কি ক্ষমতা হচ্ছে P2, ৫০০ ওয়াট মানে 0.5 কিলোওয়াট। প্রত্যহ ২ ঘন্টা চলে, অর্থাৎ টাইমটা হচ্ছে প্রতিদিন ২ আওয়ার। এটা হচ্ছে প্রতিদিন। ঠিক আছে? তাহলে আমি যদি সব কাজ এখন একসাথে করি, যদিও আচ্ছা যাক ভাঙেই করি, তবে তোমরা এই কাজটা একসাথে করতে পারো। সুতরাং প্রতিদিনের ইউনিট কত? P2, T2, 0.5 ইন্টু 2 অর্থাৎ 1, 1 কিলোওয়াট আওয়ার বা এত 1 ইউনিট আরকি। তাহলে যদি এটা একদিনের হয়, এটা কি সম্পূর্ণ ২০টা কক্ষের জন্য না? সব ২০টা কক্ষ মানে যতগুলো কক্ষ আছে সবগুলোর জন্য। যেহেতু বলছিল সাধারণ কক্ষ, ২০টি কক্ষের জন্য। তাহলে এটা তো জাস্ট একদিনের জন্য পাইলাম, প্রতিদিনের জন্য। তাহলে ৩০ দিনের জন্য কত হবে? ৩০ দিনের জন্য কত হবে? এটার সাথে জাস্ট ৩০ গুণ করে দিলেই হচ্ছে। ৩০ কিলোওয়াট আওয়ার। পেয়ে গেলাম। তাহলে রেডিওর হিসাবও শেষ, বাতির হিসাবও শেষ। আর কিছু বাকি আছে? না। তাহলে ওই কক্ষে বা ওই ২০টা কক্ষে বা ওই কমন যে রুমটা আছে সবগুলাতে ১ মাসে মোট খরচ কত? সুতরাং মোট ইউনিট ইউনিট ব্যয় কতটুকু হয়েছে? ৬০ টা বাতির জন্য হয়েছিল মনে হয় ১৮০। ১৮০ তো মনে হয়। ১৮০। আর এখানে হয়েছে ৩০। কত হইলো? ২১০ মনে হয় নাকি? ২১০ কিলোওয়াট আওয়ার, বা লেখা যায় ২১০ ইউনিটস। ঠিক আছে? এখন বলছে প্রতি ইউনিটে খরচ হচ্ছে ১.২৫ টাকা। তাহলে এত ইউনিটে খরচ কত? তাই না? সুতরাং মোট খরচ কত হবে? এই টোটাল ইউনিটের সাথে এটা জাস্ট গুণ করে দিলেই হচ্ছে 1.25। কত টাকা আসে? ২৬২.৫ টাকা। ঠিক আছে? খুবই মানে ইজি জিনিস। এটা যদিও হচ্ছে ২ টা ছিল, কিছু, কিছু ক্ষেত্রে দেখবা ৩ টা জিনিস একসাথে দেওয়া। তো ওই ক্ষেত্রে এভাবে হচ্ছে ধাপে, ধাপে করলে জিনিসটা ইজি হয়ে যায়। প্র্যাকটিস করো, ঠিক আছে? দেখি তো আনসার মিলছে কিনা। আচ্ছা দেওয়া ছিল ২৬২.৫ টাকলা। টাকলা? না সরি টাকাল। জায়গাটা ভুলে এসে পড়ছে হয়তো। টাকাল। আচ্ছা। এই জিনিসটা পড়ানোর আগে মাঝখানে আরেকটা জিনিস পড়ে আসি। তারণ বেগ।
তারণ বেগ। আমরা যে তড়িৎ প্রবাহটা জানি আই, আই সমান কি লেখা যায়? ইউ বাই টি। ওই যে তড়িৎ প্রবাহের হার মানে হচ্ছে চার্জ প্রবাহের হার একক সময়, তাই না? এখন ধরো এটা হচ্ছে একটা তার, তারের হচ্ছে একটা প্রস্থচ্ছেদ আছে, এটা হচ্ছে একটা তার। ধরো হচ্ছে ভিতরে যদি আমি কাটি, এই জায়গাটা যদি কাটি, কাটলে কি এরকম একটা প্রস্থচ্ছেদ পাবো না? নরমালি হচ্ছে প্রশ্নে যদি জাস্ট তার বলা থাকে, তোমাকে যদি বলা না থাকে যে এটা কি রকম তার, কি শেপের তার, ধরে নিবে এটা সিলিন্ডার আকৃতির তার, ঠিক আছে? তাহলে এটার একটা প্রস্থচ্ছেদ আছে, এর একটা ক্ষেত্রফল আছে এ, ঠিক আছে? আচ্ছা আমি এটা বাংলাতে লিখে দিই যাতে মনে থাকে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটাকে আমি এ ধরলাম, ঠিক আছে? মানে কাটলে হচ্ছে যে শেপটা দেখা যাবে তার ক্ষেত্রফল। এক্ষেত্রে যেহেতু এটা গোলাকার অবশ্যই হবে পাই আর স্কয়ার। যাই হোক, তো ধরো এই ইয়ার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে বা ইলেকট্রন প্রবাহ হচ্ছে ধরে নাও, ঠিক আছে? তড়িৎ প্রবাহ হচ্ছে। এখন ধরে নাও যে ইলেকট্রনগুলা যে বেগে এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে বা এই তারের মধ্য দিয়ে যাচ্ছে সেই বেগটা হচ্ছে ভি। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে তারণ বেগ, ইলেকট্রনের তারণ বেগ, মানে ইলেকট্রনগুলো যে বেগে গতিশীল, তারণ বেগ, ঠিক আছে? তারণ বেগ। ধরো এখানে যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলাই মূলত কি আধান বাহক না? মানে তারাই তো একমাত্র আধান বহন করতেছে বা নেগেটিভ চার্জ তারাই বহন করতেছে, তাই না? তাহলে এগুলো হচ্ছে আধান বা চার্জ বাহক। ধরো এদের সংখ্যা একক আয়তনে, এরাই যেহেতু চার্জ বহন করে অবশ্যই এদের সংখ্যা অনেক বেশি, তাই না? অতিরিক্ত এর প্রতিটা ইলেকট্রনের চার্জ তো খুবই কম, কিন্তু সবগুলো মিলালে তড়িৎ প্রবাহ অনেক হয়ে যায়। তো ধরে নিলাম যে একক আয়তনে এই আধান বাহকগুলোর সংখ্যা, আধান বাহকের সংখ্যা হচ্ছে n, ঠিক আছে? এটা জাস্ট একটা সংখ্যা। তাহলে একটা ইলেকট্রন, তাহলে যে মোট মোট আধান কত হবে যদি আমি এটা বলি? মোট আধান যেটা হচ্ছে ক্যাপিটাল কিউ দিছিলাম, মোট আধান কি হওয়া উচিত বলতো? ধরো এই জায়গাটার আয়তন হচ্ছে ভি, ঠিক আছে? মানে তো এই আয়তনে টোটাল আয়তনে হচ্ছে যে যতটুকু আছে, আমি ধরো একক আয়তনের জন্য সেই মানটা হচ্ছে এন, এত পার মিটার কিউব, ঠিক আছে? এবং ধরলাম হচ্ছে যে প্রতিটা ইলেকট্রন যে আছে, ধরো হচ্ছে এই জায়গাটার দৈর্ঘ্য, এই তারের এতটুকু অংশের দৈর্ঘ্য হচ্ছে স্মল এল, কোনো মতো আঁকে দিলাম আর কি, স্মল। তাহলে এই তারের আয়তন কতটুকু হবে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল জানি এ, তার দৈর্ঘ্য দেওয়া আছে এল, তাহলে আয়তন কত? আয়তন অবশ্যই হবে, আয়তন হচ্ছে ভি ইকুয়ালস টু এ ইন্টু এল, রাইট? তাহলে একক আয়তনে আধান বাহকের সংখ্যা n, তাহলে টোটাল আয়তনে আধান বাহকের সংখ্যা কত হবে? n ইন্টু এ এল, তাই না? এখন আধান বাহকের সংখ্যা আছে, প্রতিটা আধানের চার্জ তো আমি জানি কি ইলেকট্রনের চার্জের সমান। তাহলে এখানে টোটাল আধান কত আছে? n ইন্টু এল, তাই না? তার সাথে কি একটা ইলেকট্রন যদি আমি গুণ করে দিই, তাহলে ওই একক আয়তন বা টোটাল আয়তনের মধ্যে যতগুলো আধান আছে সব আধানের মান আমি একসাথে পাই যাচ্ছি না? আধান বাহকের সংখ্যা হচ্ছে n একক আয়তনে, টোটাল আয়তন হচ্ছে ভি, তাহলে মোট আধান কত? n ইন্টু ভি, মোট আধান সংখ্যা পাই গেলাম। এবং এটা কি আধান বাহক মূলত কি ছিল? ইলেকট্রন। একটা ইলেকট্রনের চার্জ আমি জানি ই, তাহলে টোটাল ইলেকট্রন মানে এন ভি যেটা ছিল তার চার্জ কত হবে? এন ভি ইন্টু ই, তো মোট আধান পাই গেছি। আচ্ছা, এখন ধরে নাও যে এই তারণ বেগগুলো ইলেকট্রনগুলো এই তারের মধ্য দিয়ে সমবেগে যাচ্ছে, এবং সে হচ্ছে ধরো একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ইলেকট্রনটা, ওই যে যে টাইমটা বলছে টি, ওই টাইমের মধ্যে ইলেকট্রনটা হচ্ছে এল ডিস্টেন্স, ভি বেগে এল ডিস্টেন্সটা অতিক্রম করছে, ঠিক আছে? তাহলে আমি টি সমান কি লিখতে পারি? ভি বাই এল লিখতে পারি না? এস ইকুয়ালস টু ভিটি থেকে যেহেতু সমবেগে যাচ্ছে। ভুল লিখছি কি? দাঁড়াও, ভুল লিখছি হয়তো। এস ইকুয়ালস টু ভিটি মানে এল ইকুয়ালস টু হচ্ছে ভিটি, তাহলে টি ইকুয়ালস টু হচ্ছে এল ডিভাইডেড বাই ভি, আছে উল্টা লিখছিলাম। যাই হোক, তো এই ভ্যালুগুলো এখন আমি জাস্ট এখানে সুন্দর করে বসে দেব। কিউ পাইছি হচ্ছে এন এ এল ইন্টু ই ডিভাইডেড বাই হচ্ছে এল ডিভাইডেড বাই ভি। তাহলে এই এল আর এই এল কাটা থাকতেছে হচ্ছে এন এ ভি ই। এটা হচ্ছে আয়ের আরেকটা সূত্র। এখান থেকে হচ্ছে তুমি ইলেকট্রনের তারণ বেগগুলা পেয়ে যাবে, মাঝে মধ্যে এটা বের করতে বলে। এটার একক হচ্ছে অ্যাম্পিয়ার। এন কি, এন এর পরিচয় এখানে বলা আছে, তার একক আসবে হচ্ছে পার মিটার কিউব, মিটার ইনভার্স 3। এর একক হচ্ছে মিটার স্কোয়ার। ভি এর একক তো তোমরা জানোই, মিটার পার সেকেন্ড। ইলেকট্রন হচ্ছে চার্জ, চার্জের একক হচ্ছে কুলম্ব। এখানে স্মল ইটা হচ্ছে একটি ইলেকট্রনের চার্জের মান আসলে,
চার্জ, ঠিক আছে? এটার মানটা ইউজ করব। আচ্ছা, এটা গেল। পরে হচ্ছে আচ্ছা তড়িৎ প্রবাহ ঘনত্ব। এটা তো বুঝছো আশা করি। তোমরা জাস্ট এই সূত্রটা মুখস্থ রাখলেই চলবে। তো হচ্ছে প্রবাহ ঘনত্ব। এটা ইজি জিনিস, সেটা বুঝবা। ধরো ওই তারের অংশটাই কাটা তারের অংশটা নিয়ে আসলাম। এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরলাম। এর মধ্যে দিয়ে ধরো I তড়িৎ প্রবাহ হচ্ছে। ঠিক আছে? ইলেকট্রনগুলো যাচ্ছে উল্টা দিকে, এর মধ্যে দিয়ে I তড়িৎ প্রবাহ হচ্ছে। অর্থাৎ এক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে I। তাহলে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে? I/A। এটাই হচ্ছে মূলত প্রবাহ ঘনত্ব। ঠিক আছে? তড়িৎ প্রবাহের ঘনত্ব বা প্রবাহ ঘনত্ব। এই ইজি জিনিস। এটাও মনে রাখতে পারো। হয়তোবা হচ্ছে কিছুক্ষণ আগে আয়ের একটা সূত্র পাইছি না? এটাও ইউজ করতে পারো। সেখান থেকে আমরা দেখতে পারি উপরে আই পাইছিলাম কি এন এ ভি ই ডিভাইডেড বাই নিচে কি দেওয়া এ দেওয়া। তাহলে এখান থেকে আরেকটা সূত্র আসতেছে হচ্ছে এন ভি ই। এটা কাটাকাটি চলে গেছে। এটাও হচ্ছে প্রবাহ ঘনত্বের সূত্র। দুটোটাই আই বাই এও মনে রাখতে পারো, এন ভি ই এটাও মনে রাখতে পারো। একক কি আসবে? এটা তো আশা করি দেখেই বুঝতে পারতেছো। উপরে তড়িৎ প্রবাহ, একক হচ্ছে কুলম্ব। নিচে হচ্ছে এম্পিয়ার, সরি ক্ষেত্রফল, তার একক হচ্ছে মিটার স্কোয়ার। উল্টায় দিলে হচ্ছে মিটার ইনভার্স টু কুলম্ব পার মিটার স্কোয়ার। ঠিক আছে? সেগুলো ইজি টপিক ছিল। চলো এখানে ম্যাথগুলো একটু দেখি এক একটা করে। হচ্ছে ৩ মিলিমিটার ব্যাসের একটি তামার তারের মধ্য দিয়ে ৫ এম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে। ৩ মিলিমিটার ব্যাস বলে দিছে। অর্থাৎ যে তারটা আছে, তারের প্রস্থচ্ছেদ হচ্ছে, যেহেতু ব্যাস বলছে অবশ্যই প্রস্থচ্ছেদটা হচ্ছে গোলাকার। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি হবে? A ইকুয়ালস টু ব্যাস যেহেতু দেওয়া, আমি ইউজ করবো 1/4 পাই ডি স্কোয়ার। যেখানে ডি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে ৩ মিলিমিটার বা 3 ইন্টু 10 ইনভার্স 3 মিটার। তড়িৎ প্রবাহ হচ্ছে I ইকুয়ালস টু 5 এম্পিয়ার। বলছে তড়িৎ প্রবাহ ঘনত্ব বের করতে এবং ইলেকট্রনের তারণ বেগ বের করতে। বলা আছে যে প্রতি একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা হচ্ছে এত। ঠিক আছে? যেহেতু এসআই একক ইউজ করতেছি, তার মানে এটা হচ্ছে প্রতি ঘন মিটারে মানটা দেওয়া আছে। অর্থাৎ এন যে ভ্যালুটা দেওয়া আছে 8.43 10^28, এটা হচ্ছে পার মিটার কিউবে দেওয়া আছে। পার মিটার কিউবে দেওয়া আছে। তো তড়িৎ প্রবাহ ঘনত্বটা বের করতে বলছে, তাই না? এত আমরা জানি 1/4 পাই ডি স্কয়ার। তাহলে এক নম্বরে যদি আসি, প্রবাহ ঘনত্ব। প্রবাহ ঘনত্ব সমান কি লিখতে পারি? I ডিভাইডেড বাই এ। আই পাইছি হচ্ছে 5 এম্পিয়ার। এত জানি 1/4 পাই ডি হচ্ছে 3 ইন্টু 10 ইনভার্স 3 এটার হোল স্কয়ার। ডাইরেক্ট ক্যালকুলেটরে বসাও। 5 ডিভাইডেড বাই 1/4 পাই ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 এটার হোল স্কয়ার। আসতেছে হচ্ছে বিশাল বড় মান আসছে। 1 2 3 4 5 7.07 ইন্টু 10 টু দি পাওয়ার 5। 1 2 3 4 5, হ্যাঁ ঠিক আছে। এত কুলম্ব পার মিটার স্কয়ার। এটা হচ্ছে তার প্রবাহ ঘনত্ব। ঠিক আছে? মিলিমিটারে দেওয়া যেহেতু প্রবাহ ঘনত্ব বেশি। অল্প জায়গার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ অনেক হচ্ছে, এই কারণে মানটা বড় আসছে। পরে বলছে কি তারণ বেগ বের করতে। তাহলে তারণ বেগ 2 নাম্বার I ইকুয়ালস টু জানি এন এ ভি ই। আচ্ছা, এন ভি ই সমান কি I বাই এ। ইচ্ছা করলে এত কাহিনীও করার লাগে না। আচ্ছা যাই হোক করি। I বাই এ। এখন তুমি হচ্ছে এর মান আবারও বসাতে পারো, কিন্তু আমি I বাই এর ভ্যালুটা কি জানি, কিছুক্ষণ আগে থেকেই আনছি, পাইছি 7.07 10 টু দি পাওয়ার 5। বসাই দিই 7.07 10 টু দি পাওয়ার 5। তাহলে n এর ভ্যালু হচ্ছে 8.43 10 টু দি পাওয়ার 28 মনে হয়। 10 টু দি পাওয়ার 28। ভি এর ভ্যালুটা আমার কাছে বের করতে বলছে। ই তো হচ্ছে 1.6 10 ইনভার্স 90। ইলেকট্রনের চার্জ 7.07 10 টু দি পাওয়ার 5। তাহলে ভি কত আসে? বসায় দাও। 8.43 10 to the power 28 into 1.6 10 inverse 19। আনসার আসছে হচ্ছে কারণ বেগ খুবই কম 5.24 10 inverse 5 মিটার পার সেকেন্ড। এটাই আমার সুন্দর করে আনসার। ইজি ছিল। সামনে যাই, দেখি কি বলছে। একটা তামার তারের মধ্য দিয়ে 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহ চলছে। তামার তারের প্রতি ঘনমিটারে মুক্ত ইলেকট্রনের সংখ্যা কি স্মল এন এর মানটা দেওয়া আছে এত পার মিটার কিউব। ইলেকট্রনের তারণ বেগ স্মল ভি দেওয়া আছে। বলছে তামার তারের ব্যাস কত, অর্থাৎ ডিটা বের করতে বলছে।
এটা আই দেওয়া আছে। সবই দেওয়া আছে। তোমার খালি ডিটা বের করতে হবে। ডিটা কি? আমার তার ব্যাস বলছে না? এটা হচ্ছে তার ব্যাস। তাহলে ব্যাস যদি থাকে তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি হবে? 1/4 পাই ডি স্কয়ার। তাই না? এত পেয়ে গেছো। তাহলে আই ইকুয়ালস টু কি জানি? এন এ ভি ই। এর মধ্যে ডি আছে। ডি তো পেয়েই যাবা। ঠিক আছে? এই ম্যাথটা তোমরা নিজে ট্রাই করো। তো আজকে এই পর্যন্তই থাক। পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা রোধ, তড়িৎ প্রবাহ, সমবায় এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে?